সমস্যা হলে কমেন্ট করবেন সবাই, হ্যাঁ, তাহলে কমেন্ট থেকে আমি দেখে নিতে পারবো। আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। আজকে একটু প্র্যাকটিস বেসড জিনিসগুলো একটু বেশি থাকবে, ঠিক আছে? আমরা মাস্টার ক্লাস 2 যখন নিয়েছিলাম তখন আপনাদের মনে আছে কিছু হিসাব সমীকরণ সংক্রান্ত যে ম্যাথগুলো ছিল এগুলো আমি সলভ করাইছিলাম না, বলেছিলাম যে পরে করে দিব বা পরে কোনোভাবে আমরা এটা করার চেষ্টা করব। তো এই ম্যাথগুলো কি কি ম্যাথ আসতে পারে আমাদের, ঠিক আছে? এখন ইদানিং দেখা যাচ্ছে যে আগে যে প্যাটার্নে ম্যাথগুলো আসতো হিসাব সমীকরণ থেকে এখন কিছুটা প্যাটার্ন চেঞ্জ হয়েছে। বিগত 2-3 বছর ধরে প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে একটু অন্যভাবে আসছে। তো যেভাবে আসুক আমরা যদি একটা নিয়ম ফলো করে শিখি তাহলে এগুলো আমাদের জন্য ইজি হবে। আর এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ ম্যাথ, আমরা একটু প্র্যাকটিস করে গেলেই হবে। কিন্তু এখান থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্যালকুলেশন। আমরা অনেক দিন ক্যালকুলেটর ছাড়া যোগ বিয়োগ করি না, তো এই জায়গাতে আমাদের একটু সমস্যা হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, আমরা ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছি, একটু জাস্ট দেখবেন যে ম্যাথে কি বলছে। দেখেন এই ম্যাথটা ঢাকা ইউনিভার্সিটি 17-18 সালে আসছে, হ্যাঁ। এই ধরনের ম্যাথগুলো এখন বেশিরভাগ দেখা যাচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতেও। তো এখানে বলেছে বছরের শুরুতে একটি কোম্পানির দায় ও মালিকানা ছিল এত টাকা ও এত টাকা। তার মানে অঙ্কে আমাদের দায় এবং মালিকানা সত্ত্ব দিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা, দায় আর মালিকানা সত্ত্ব যদি দিয়ে দেয়, এখন বলছে উক্ত হিসাব বছরে কোম্পানির সম্পত্তি বৃদ্ধি পায় এত টাকা, দায় হ্রাস পায় এত টাকা। ভালো কথা, এই ইনফরমেশনটাও দিয়ে দিয়েছে। মালিকানা পরিবর্তনে কোনো লেনদেন হয়ে না থাকলে নিট লাভ বা ক্ষতির পরিমাণ আমাদের জানতে চেয়েছে। এতদিন তো আমরা শিখে এসেছি বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত, দায় কত বা সম্পদ কত, এগুলো জানতে চাইতো। কিন্তু এখন আমাদের কি বলেছে? এখন আমাদের বলেছে যে বছর শেষে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ কত, এটা জানতে চেয়েছে আমাদের কাছে, ঠিক আছে? আমাদের কাছে তাহলে কি জানতে চাইলো? আমাদের কাছে এই যে সবুজ মার্ক করা জায়গাটা জানতে চেয়েছে। তো এটা যদি জানতে চাই তাহলে আমরা একটু দেখি এটাকে কিভাবে সলভ করা যায়, ঠিক আছে? আমরা একটা সিস্টেমই ফলো করব, অনেকে অনেকভাবে করেন, তো অন্যভাবে করলে অনেক ম্যাথ মিলবে না, ঠিক আছে? আমরা খুব সহজে একটা সিস্টেমই ফলো করব। এখানে দেখেন A=L+OE, এই সিস্টেমটা আমরা ফলো করব, 1 মিনিটের মধ্যে অঙ্ক হয়ে যাবে আমাদের, কোনো সমস্যা নাই। তো দেখেন বছরের শুরুতে কোম্পানির কি বলেছে আমাদের? বছর শুরুতে কোম্পানির আমাদের দায় ও মালিকানা ছিল। তাহলে দায় মানে কি? এল ছিল কত? 6,50,000 টাকা। লিখে দিলাম আমরা 6,50,000 টাকা প্লাস 17 প্লাস। আর কি বলেছে? মালিকানা ছিল 8,25,000 টাকা। 8,25,000 টাকা। খুব ভালোভাবে বোঝেন ব্যাপারগুলো, ঠিক আছে? এগুলোতে সমস্যা রাখা যাবেই না। এটা ছিল কখন? এটা বছরের শুরুতে। তাহলে বছরের শুরুতে সম্পদ কত ছিল? সম্পদের ভ্যালুটা বলেনি। তাহলে যদি আমাদের দায় আর মালিকানা যদি বলা থাকে তাহলে সম্পদ আমরা বের করতে পারবো না, ইজিলি আমরা সম্পদকে বের করে নিতে পারবো। তাহলে 8 আর 6 14, 14,50,000 আর 25, তাহলে 14,75,000 টাকা হয়, তাই না? এখানে তাহলে আমাদের সম্পদ হবে কত? 14,75,000 টাকা। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়গুলো, না বুঝতে পারলে কমেন্ট করবেন। তাহলে এটাকে আমাদেরকে সমীকরণটাকে কমপ্লিট করে নিলাম। দেন আমাদের কি বলছে দেখেন, কোম্পানির সম্পদ বৃদ্ধি পেয়েছে 2 লক্ষ টাকা। তাহলে এখন আমাদের কোম্পানির সম্পদ আছে কত বলেন তো? কোম্পানির সম্পদ আমাদের আছে 14,75,000 টাকা। কিন্তু এখন বলেছে কোম্পানির সম্পদ বৃদ্ধি পেয়ে গেল 2 লক্ষ টাকা। তাহলে 14 থেকে যদি 2 লক্ষ টাকা বৃদ্ধি পায় তাহলে কত হবে? 16,75,000 টাকা হবে, ঠিক আছে? এই যে এটা হলো। তারপরে কি বলেছে? দায় হ্রাস পায় 1 লক্ষ টাকা। দায় কি হয়েছে? হ্রাস পেয়েছে 1 লক্ষ টাকা। তো দায় আগে ছিল কত? 6,50,000 টাকা আগে দায় ছিল, এখন 1 লক্ষ টাকা হ্রাস পেয়েছে। তাহলে দায় এখন কত হবে? 5,50,000 টাকা। খুব ইজিলি আমরা করে ফেলতে পারছি বিষয়গুলো, ঠিক আছে? এই যে হয়ে গেল। এখন বলছে মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন বা লেনদেন না হয়ে থাকলে লাভ বা ক্ষতি জানতে চেয়েছে। তো আমরা জানি লাভ বা ক্ষতি কোথায় থাকে বলেন তো? লাভ বা ক্ষতি ওই বা মালিকানা সত্ত্বে লাভ বা ক্ষতি থাকে। তো এখন কথা হচ্ছে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা সম্পদ পেয়েছি এবং দায় পেয়েছি। তাহলে এখন আমরা মালিকানাটা এখান থেকে একটু বের করি, তাহলেই বুঝতে পারবো যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে এখন বলেন তো এই 16,75,000 থেকে যদি আমরা 5,50,000 টাকা বাদ দিই তাহলে কি এখানে যে মানটা বসবে সে মানটা পেয়ে যাব না? সে মানটা তাহলে কত হবে? 16,75,000 থেকে আমরা যদি 5,50,000 বাদ দিই তাহলে 11,50,50,75, 11,25,000 মেবি হবে। একটু আপনারা খেয়াল রাখবেন, আমি একটু আইডিয়া করে করছি, তো তাহলে আমরা বিষয়গুলো বুঝতে পারবো। আচ্ছা, এটা হলো। এখন আমাদের লাভ বা ক্ষতি জানতে চেয়েছে। ভাই দেখেন তো একটা জিনিস এখান থেকে খেয়াল করেন তো, বছরের প্রথমে আমাদের কি ছিল? বছরের প্রথমে আমার মালিকানা সত্ত্ব ছিল কত টাকা? ওই মালিকানা সত্ত্ব ছিল 8,25,000 টাকা। আর বছর শেষে আমার মালিকানা সত্ত্ব হইল কত টাকা? 11,25,000 টাকা। তাহলে ভাই মালিকানা সত্ত্ব কখন বৃদ্ধি পায় বলেন তো?
মালিকানা সত্ত্ব কখন বৃদ্ধি পাবে? মালিকানা সত্ত্ব তখনই বৃদ্ধি পাবে যখন আপনার লাভ হবে, তখনই বৃদ্ধি পাবে, তাই না? তাহলে 8,25,00,000 যেটা ছিল সেটা 11,25,00,000 হয়ে গেল। তাহলে এখানে বলেছে মালিকানার কোনো পরিবর্তন না হয়ে থাকলে বা কোনো লেনদেন হয়নি, অর্থাৎ মনে রাখবেন মালিকানা সত্ত্ব দুইটা কারণে কি হয় বলেন তো? মালিকানা সত্ত্ব কয়টা কারণে বৃদ্ধি পায়? দুইটা কারণে বৃদ্ধি পায়, একটা মূলধন বিনিয়োগ করলে আর একটা হচ্ছে আয় হলে, আয় বা লাভ বা মুনাফা হইলে। তো এখানে আমাদের কি চেয়েছে? এখানে বলেছে কোনো আর কোনো লেনদেন হয়নি। লেনদেন হয়নি মানে কি? লেনদেন হয়নি মানে কোনো মূলধন বিনিয়োগ করা হয়নি। তাহলে দেখেন বছরের প্রথমে ছিল 8,25,00,000, সেটা হয়ে গেল বছরের শেষে কত? 11,25,00,000। তাহলে এই যে কত টাকা বৃদ্ধি পেয়েছে? 3 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। এই 3 লক্ষ টাকা কেন বৃদ্ধি পেল? কারণ লাভ হয়েছে, সেই কারণে মালিকানা সত্ত্ব 3 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। আমার কথা কি বুঝছেন ম্যাথটা সবাই? হ্যাঁ, 3 লক্ষ টাকা মুনাফা। এই তো, তাহলে এখন দেখি তো আমাদের অপশনে আছে কিনা এটা। হ্যাঁ, মুনাফা, এই যে দেখেন নিট মুনাফা 3,75,00,000, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছি এটা। যে বুঝেনি সে হচ্ছে বলবেন। হ্যাঁ, আচ্ছা, এটা একরকম ম্যাথ আসে। এটা আগে তো আমাদের ডিরেক্ট বলতো যে বছর শেষে মালিকানা সত্ত্ব কত, তাহলে বছর শেষে মালিকানা সত্ত্ব যদি চাইতো তাহলে অ্যান্সার হইতো 11,25,00,000। কিন্তু এখানে চেয়েছে বছর শেষে কত টাকা লাভ হয়েছে। তো ভাই লাভ হয়েছে মানে কি? লাভ হয়েছে মানে হচ্ছে আগে যেটা মালিকানা সত্ত্ব ছিল ওটা বৃদ্ধি পেয়ে গেল। কেন মালিকানা সত্ত্ব কেন বৃদ্ধি পাই? মূলধন বিনিয়োগ করলে হয় আর হচ্ছে লাভ হইলে হয়। তাহলে এখানে লাভ হয়েছে, সে কারণে মালিকানা বৃদ্ধি পাইল। ঠিক আছে? এই যে ডিউ কনফার্ম, ই কনফার্ম, এগুলো এত বলতে হয় না। ঠিক আছে? দুর্দিন শুরু হইলে তখন এগুলো মনে পড়বে, কষ্ট লাগবে তখন। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন একটা জিনিস। হ্যাঁ, আমরা যদি এটা একটা প্যাটার্নের ম্যাথ দেখলাম, আরেকটা প্যাটার্নের ম্যাথ আছে, দেখেন তো এই ম্যাথটা একটু করেন তো দেখি। 2 নম্বর ম্যাথটা সবাই পারেন কিনা, তাহলে বোঝা যাবে ডিউ না সিইউ কনফার্ম। দেখি না আর ইউ কনফার্ম হবে। এই যে 2 নম্বরে যে ম্যাথটা বলেছে এই ম্যাথটা একটু সবাই সলভ করেন তো। আমি এই যে হলুদ মার্ক করে দিলাম, দেখি কি অবস্থা সবার। দ্রুত খাতা কলম নিয়ে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন কিন্তু 17-18, দেখি সলভ করেন দ্রুত। যেটা হলুদ মার্ক করে দিয়েছি ইয়েলো মার্ক সলভ করেন দেখি সবাই কি অবস্থা সবার। দেখি দ্রুত সলভ করেন, তাহলে আমি তারপরে করবো আর কি। সলভ করে অ্যান্সারটা লিখে দেন এখানে, খাতা কলম নিয়ে বসবেন। কোনো তো ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর ছাড়া খাতা কলমে করবেন, করে 2 নম্বরটা সলভ করেন দেখি কি অবস্থা। এটা আসছে 17-18-তে ঢাকাতে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর এই রিলেটেড একটা প্রশ্ন আসে। 10টা সাল যদি আপনি খেয়াল করেন দেখবেন 8টা সালেই হচ্ছে আপনার এই হিসাব সমীকরণ সংক্রান্ত এই ধরনের ম্যাথগুলো দিয়ে থাকে। ঠিক আছে? দেখি 2 নম্বরটা কে পারে। 2 নম্বরটা কে পারে দেখি। দ্রুত সলভ করতে হবে। 30 সেকেন্ড কিন্তু হয়ে গেছে, 1 মিনিটও তো সময় পাবেন না একটা ম্যাথ করার জন্য। 35 সেকেন্ড 40 সেকেন্ড সময় পাবেন একটা প্রশ্ন সলভ করার জন্য। সেখানে ম্যাথ হিসাবে 1 মিনিট দিলাম আমরা, 1 মিনিটের মধ্যে সলভ করতে হবে। দেখি কে পারে। সলভ করে অ্যান্সারটা লিখে দিবেন সুন্দর করে, দেখি কি হয়। প্রশ্ন কিন্তু সহজ, আমরা একটু যদি প্যাটার্নে আগাই, সিস্টেমেটিক ওয়েতে আগাই, তাহলে ইজিলি আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, সঞ্জনা বলেছে 75,000 টাকা, ভেরি গুড। দেখি বাকিদের কি অবস্থা। আমাদের এবার সমস্যা হচ্ছে কি একজন যে অ্যান্সার করে সবাই সে অ্যান্সারই করতে থাকে। আচ্ছা, সমস্যা নাই, সেটা হইলেই ভালো হয়। দেখি কি অ্যান্সার হয়, সবাই উত্তর করেন। আচ্ছা, আমিও করা শুরু করি, একটু দেখি 75,000 হয় কিনা। যেহেতু একজন বলেছে 75,000 টাকা, তাহলে এটা সিস্টেম কি? আমরা হচ্ছে সমীকরণ, হিসাব সমীকরণ মানে কি? হিসাব সমীকরণ মানে যে সমীকরণের মাধ্যমে সম্পদ দায় মালিকানা সত্ত্বের যে সম্পর্ক প্রকাশ পায় তাই হিসাব সমীকরণ, তাই না? তাহলে দেখেন এখানে সম্পদ দায়েরই মালিকানারই কি দেয়া আছে? তথ্য দেয়া আছে। তো এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করব আমরা, সুন্দর করে করে ফেলি। হিসাবের শুরুতে মোট সম্পদ ছিল 12 লক্ষ টাকা, তাহলে সম্পদের ভ্যালু দিয়ে দিয়েছে 12 লক্ষ টাকা, তাহলে সম্পদের পরিমাণ বসাই দিলাম 12 লক্ষ, ইকুয়াল সমাপনী দিনে দায়ের পরিমাণ ছিল 2 লক্ষ টাকা, বেড়ে 9 লক্ষ টাকা হয়েছে। দেখেন এই লাইনটা একটু আমাদের বুঝতে হবে ভালো করে। সমাপনী দিনে দায়ের পরিমাণ 2 লক্ষ টাকা বেড়ে মোট 9 লক্ষ টাকা হয়েছে। কখন? সমাপনী দিনে। সমাপনী দিনে যদি 9 লক্ষ টাকা হয়, 2 লক্ষ টাকা বেড়ে, তা আমরা তো এখন বছরের শুরুর হিসাবটা করছি। তাহলে বছরের শুরুতে আমার দায় কত ছিল? 7 লক্ষ টাকা। আচ্ছা, ভালো কথা। তাহলে তাই যদি হয় তাহলে বছরের শুরুতে মালিকানা কত হবে? এই 12,000 থেকে 12 লক্ষ থেকে 7 লক্ষ বাদ দিয়ে দেন, 5 লক্ষ টাকা হবে। আচ্ছা, অঙ্কটা এবারে আমাদের একটা ফরম্যাটে চলে আসলো। এবার দেখি, হ্যাঁ শাহরিয়ার সজল বলেছে 75, দেখি 75 হয় কিনা।
এবার বলেছে সমাপ্তি দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ হয় 8 লক্ষ টাকা। হ্যাঁ, সমাপ্ত দিনে মালিকানা সত্ত্ব কত হয়? 8 লক্ষ টাকা। তাহলে মালিকানা সত্ত্বের এখানে আমরা 8 লক্ষ টাকা লিখে দিব। কত? 8 লক্ষ টাকা বলেই দিয়েছে অঙ্কে। আচ্ছা, 8 লক্ষ লিখে দিলাম। তারপরে দেখেন কি বলছে, সমাপ্ত দিনে 8 লক্ষ টাকা হইল না? আচ্ছা, এবার যদি উক্ত হিসাবকালে 2 লক্ষ টাকা মুনাফা অর্জন করে এবং মালিক নতুন রূপে 1,75,000 টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে কি বলেছে? তাহলে মালিকের উত্তোলন কত সেটা জানতে চেয়েছে। তাহলে মালিকের উত্তোলন কত সেটা জানতে চেয়েছে, তাই না? তাহলে উত্তোলন আমি কোথায় থেকে পাবো? উত্তোলন মানেই তো এই যে ওই এর মধ্যে আছে উত্তোলন, তাই না? ওই এর মধ্যে কি কি থাকে? মূলধন থাকে, আয় থাকে, ব্যয় থাকে, আর উত্তোলন থাকে। তাহলে দেখেন সারা বছরে কি করেছে? সারা বছরে মালিক নতুন করে 1,75,000 টাকা বিনিয়োগ করেছে। তাহলে আগে আমাদের ছিল কত টাকা দেখি আমরা একটু। আমাদের ছিল 5 লক্ষ টাকা বছরের শুরুতে। আচ্ছা, এখন মালিক কি করেছে? 5 লক্ষ টাকা আমাদের কি করেছে? 5 লক্ষ টাকার মধ্যে নতুন করে বিনিয়োগ করেছে 1,75,000 টাকা। তাহলে বিনিয়োগ করা নতুন করে মানে কি? মূলধন বৃদ্ধি পেয়েছে 1,75,000 টাকা। প্লাস করলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেন হচ্ছে কি বলেছে? এটাই তো, আর কিছু আছে? আচ্ছা, মুনাফা অর্জন করে। আচ্ছা, উক্ত হিসাবকালে আবার 2 লক্ষ টাকা মুনাফা অর্জন করেছে। তাহলে মুনাফা হইলে কি হয়? মালিকানা বৃদ্ধি পায়। তাহলে এখানে 2 লক্ষ টাকা অ্যাড হয়ে গেল। তাহলে টোটাল আমাদের মালিকানা হওয়ার কথা ছিল কত দেখি তো? 5 আর 2 7 আর 1 8, 8,75,000 টাকা আমার টোটাল কি হওয়ার কথা ছিল? বছর শেষে মালিকানা হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের অঙ্কে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমাদের অঙ্কে দেখেন কি বলছে? আমাদের অঙ্কে বলছে যে মালিকানা আমাদের বছর শেষে আছে কত টাকা? মালিকানা আমাদের বছর শেষে আছে কত টাকা? 8 লক্ষ টাকা আছে। তাহলে ভাই 8,75,000 থাকার কথা ছিল, কিন্তু এখানে আমাদের কি 8 লক্ষ টাকা বছর শেষে অঙ্কে বলছে। তাহলে এখানে কি হবে? কমে গেল কেন? মালিকানা সত্ত্ব কেন কমে গেল বলেন তো? উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে যায় না? তাহলে কত উত্তোলন করেছি আমি? 8,75,000 থাকার কথা ছিল, সেটা কমে হয়ে গেছে 8 লক্ষ টাকা। তার মানে 75,000 টাকা গেল কোথায় আমার? তাহলে এই 75,000 টাকাই হচ্ছে আমার উত্তোলন, কমে গেছে। তাহলে অ্যান্সার হবে 75,000 টাকা। হ্যাঁ, যারা উত্তর করেছেন 75,000 টাকা তাদেরটা হয়েছে। 800 আছে বাকি। হ্যাঁ হ্যাঁ, উত্তোলন ঠিক আছে। উত্তোলনের জন্য একজন বলেছে, ভাইয়া আমার বাসায় গেস্টের কারণে করতে পারছি না, ছাদে ক্লাস করতেছি। আচ্ছা, খুব কষ্ট। তাহলে এই যে এটাই হচ্ছে বিষয়টা আমাদের, ঠিক আছে। বছর শেষে 8 লক্ষ বলে দিয়েছে, তা 8 লক্ষ বছর শেষে আছে তো, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি হয় কত? অ্যাকচুয়ালি হয় 8,75,000। তা 8,75,000 যেটা থাকার কথা সেটা আমাদের 8 লক্ষ কেন হইল? কমে গেছে, কারণ উত্তোলন হয়েছে, এটাই জানতে চেয়েছে। তাহলে উত্তোলন কত? যত টাকা আমাদের শর্ট অত টাকায় উত্তোলন, এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের 75,000 টাকা হবে অ্যান্সার, খ নাম্বার। হ্যাঁ, যারা অ্যান্সার করেছেন সবাই আশা করি বুঝতে পেরেছেন। এবার এই দুইটাই হচ্ছে একটু কঠিন, যদি এখান থেকে কঠিন প্রশ্ন করে তাহলে এই ধরনের প্রশ্ন হবে, এবং এই প্রশ্নগুলো ইদানিং আসছে, ঠিক আছে। উপরের তথ্যগুলো দিয়ে মাথা ঘুরাই দিচ্ছে বলা যায়। হ্যাঁ ভাইয়া 2 লক্ষ টাকা কেন আসলো? কোথায় 2 লক্ষ টাকা ভাইয়া? আচ্ছা দেখেন এখানে 2 লক্ষ টাকা কেন আসলো, কোথায় গেল অঙ্কটা? এই যে এখানে দেখেন, এই যে বলেছে অঙ্কটা, আমি একটু কালারটা চেঞ্জ করি। এখানে দেখেন বলেছে ব্যবসা উক্ত হিসাবকালে 2 লক্ষ টাকা মুনাফা অর্জন করে। তাহলে মুনাফা যদি অর্জন করে তাহলে মালিকানা সত্ত্বের সাথে যোগ দেবেন না বলেন তো? আবার নতুন করে বিনিয়োগ করেছে, তার মানে কি নতুন করে মূলধন নিয়ে আসছে। তাহলে এই দুইটা এই কারণেই যোগ হলো। এই যে এই 2 লক্ষ টাকা হচ্ছে মুনাফা করেছে, সেই কারণে যোগ হয়েছে। বৃষ্টি সাহা, আশা করি বুঝতে পেরেছেন আপনি। হ্যাঁ আচ্ছা, এই দুইটাই হচ্ছে কঠিন নিয়ম, এই রিলেটেড জিনিস কঠিন নিয়ম আসে। তো এটা আমরা ভুল করি কেন? এই অঙ্কগুলো আমরা করে যাই, হাতে কলমে করে তো ক্যালকুলেশন করতে হয়, আর এতগুলো তথ্য দিয়ে আমাদের মাথার উপরে একটা চাপ পড়ে যায়, ঠিক আছে। তো যাই দিক আমাদের, আমরা যদি সিস্টেমেটিক ওয়েতে আগাই তাহলে আমাদের জন্য ঝামেলা হবে না, ঠিক আছে। এখন দেখেন 3 নম্বরে যেটা বলেছে, এই 3 নম্বরের প্রশ্নটা, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে দিয়েছিল এই প্রশ্নটা, এবং রাজশাহীতে ইদানিং এই ধরনের প্রশ্ন আসে। 3 নম্বর প্রশ্নটা কিন্তু সহজ প্রশ্ন, কিন্তু আমরা গাধার মতো করে ভুল করে ফেলি, ঠিক আছে। গাধার মতো করে সমীকরণে না ফেলে আমরা এই প্রশ্নটাকে ভুল করে ফেলি। ক্যালকুলেটর ছাড়া করতে না পারলে তো সমস্যা, যোগ বিয়োগ করা শিখবেন, এগুলো খাতা কলমে যোগ বিয়োগ করা শিখবেন, ঠিক আছে। খাতা কলমে যোগ বিয়োগ করা শিখবেন। এই প্রশ্নটা আমরা গাধার মতো ভুল করে ফেলি। দেখেন কি বলেছে, কোম্পানি সম্পদ ছিল কত টাকা? 70,000 টাকা, দায় এত টাকা কমেছে, মালিকানা কত? তো আমরা মনে মনে হিসাব করে ফেলি এটার, কিন্তু মনে মনে হিসাব করলে এটা হবে না। মনে মনে কি হিসাব করি? সম্পদ এত, দায় এত, তাহলে মালিকানা চেয়েছে না, তাহলে সম্পদ থেকে দায় বাদ দিয়ে দিই, তাহলে মালিকানা হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা এমন না, ঠিক আছে।
এক্সামে ড্রাফট কোথায় করব? ড্রাফট করার জন্য আপনি প্রশ্নপত্র করতে পারবেন, ড্রাফট করার খাতার পিছে জায়গা থাকে, ওটা কোনো সমস্যা নাই, ড্রাফটের অনেক জায়গা পাবেন আপনি, ঠিক আছে? 3-এর বি হবে মনে হচ্ছে। আচ্ছা দেখি 3-এর কত হয়, ঠিক আছে? কিন্তু বলেছে 1,70,000, কোনটার অ্যান্সার 1,70,000 বলেন তো? 3টা দেখেন, 3টা আমরা একটু করি। এ ইকুয়াল এল প্লাস ওই লিখে নিব আবার একইভাবে আমরা লিখে নেওয়ার পরে দেখেন আমাদেরকে কি বলছে অঙ্কটাতে। আচ্ছা এখানে জায়গা পেলাম না, সমস্যা নেই, নিচে চলে আসি। কোম্পানির সম্পদ 70,000 টাকা কমেছে, সম্পদ কমেছে, ডিরেক্ট এবার কমে গেছে সম্পদ, তাই বলেছে, তাহলে -70,000 টাকা। সম্পদ কমেছে মানে কি? সম্পদ -70,000 ইকুয়াল, দেখেন এবার কি বলছে, দায় 1 লক্ষ টাকা কমেছে, দায়ও আবার 1 লক্ষ টাকা কমে গেছে, তার মানে কি এল মাইনাস হয়েছে 1 লক্ষ টাকা। এই তো, এখন ওই কত এটা আমাদেরকে জানতে চেয়েছে। হ্যাঁ, ওই আমাদের কত এটা জানতে চেয়েছে আমাদের কাছ থেকে, ওই এর পরিমাণটা আমাদের কাছ থেকে জানতে চাইছে। তো ওই আমরা বের করব এখন, ওইটাকে আমরা এখন বের করব। তাহলে ওই বের করব কিভাবে? তাহলে আমরা কি করি, ওইটাকে এক পাশে রেখে দিই। আচ্ছা সরি, ওই পাশে আছে, থাক, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন এই যে 70,000 মাইনাস 1 লক্ষকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, প্লাস 1 লক্ষ টাকা ইকুয়াল ওই। তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়াইলো বলেন তো? ব্যাপারটা এখন কি দাঁড়াইলো তাহলে? এখন ওই এর মান কত দাঁড়াইলো তাহলে? 1 লক্ষ থেকে -70,000 বাদ দেন, তাহলে কত? 30,000 টাকা প্লাস হইলো, তার মানে 30,000 টাকা বেড়েছে, প্লাস 30,000 টাকা। তাহলে উত্তর হবে কি 30,000 টাকা বেড়েছে, তাহলে উত্তর হবে 30,000 টাকা বাড়বে, গ নম্বর অ্যান্সার। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? তাহলে 30,000 টাকা বেড়েছে, খুবই ইজি এটা, ঠিক আছে, খুবই ইজি। আমরা কি বুঝতে পেরেছি এই প্রশ্নটা? এই প্রশ্নটা যে প্রশ্ন দিক আমরা এই সমীকরণকে ইউজ করব, করে ক্যালকুলেশন করব, যেটা উত্তর হবে সেটাই। এটা যদি মনে মনে করতাম তাহলে আমরা ভুল করে ফেলতাম। মনে মনে করলে কি করতাম, 70 থেকে 1 লক্ষ বাদ বা যোগ করে কি এটা বেশি হবে, কেউ বলবে 1,70,000, কেউ বলবে 30, কেউ বলবে 1,30,000, তাহলে সেটা ঝামেলা। আচ্ছা এটা আবার একটু বলেন ভাই, একজন বলেছে, দেখেন এখানে বলেছে আর্থিক বছরে সম্পদ 70,000 টাকা কমেছে। তাহলে দেখেন এই যে সম্পদের আমরা -70,000 বললাম, ঠিক আছে। দেন কি বলেছে, দায়ও 1 লক্ষ টাকা কমেছে। তো দায় যদি 1 লক্ষ টাকা কমে তাহলে দায়ও -1 লক্ষ টাকা করলাম। এখন আপনারা জানতে চেয়েছে ওই কত, ওই কত, ওই এর পরিমাণ জানতে চেয়েছে। হ্যাঁ, ওই এর পরিমাণ যদি আমরা এখন বের করতে যাই তাহলে কি করবো, আচ্ছা এটা বাদ দেন, তাহলে ওই কত জানতে চেয়েছে। তাহলে এই যে এই -1 লক্ষকে আমরা এই পাশে পার করে দিই তাহলে ওই এর মানটা পেয়ে যাব। তাহলে এই যে -1 লক্ষকে যদি আমরা এই পাশে পার করি তাহলে +1 লক্ষ হয়। তাহলে এবার আপনি ক্যালকুলেট করেন এটা কত হয়। +1 লক্ষ থেকে -70,000 বাদ দেন, তাহলে থাকে কত, +30,000 থাকে না, ইকুয়াল ওই, এই যে ওই এর মান হচ্ছে 30,000 টাকা। না, রাফ করার জন্য আলাদা পেপার দিবে না, আপনি রাফ হচ্ছে প্রশ্নপত্রে করতে পারবেন অথবা খাতার পিছে আপনি জায়গা পাবেন রাফ করার ইনাফ, ঠিক আছে, ওটা বলে দিবে, ওটা রাফ নিয়ে কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। এবার বুঝতে পেরেছেন এটা সবাই? হ্যাঁ, তো শর্টকাট করেন না, শর্টকাট করতে গেলে লাস্টে এই যে শূন্যতে ঝামেলা পাকাই দিবেন, দিয়ে ভুল হয়ে যাবে। হ্যাঁ, একটু ফুল ইয়া দিয়ে করেন, কোনো সমস্যা নাই। 4 নম্বর করেন দেখি সবাই, 4 নম্বরটা রাবি 17-18-তে আসছে, 4 নম্বরটা করেন দেখি, এটাও একটা কঠিনের মধ্যে প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটিতে এবার এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে 4 নম্বরটার মতো। যারা ক্যালকুলেশন পারেন না তাদের জন্য এটা খুব কঠিন। 4 নম্বর করেন দেখি, ক্লিয়ার, ভেরি গুড। 4 নম্বর উত্তর করেন দেখি সবাই, পারেন কিনা। রাজশাহী 17-18-তে আসছে, ঢাকাতে এবার এই রিলেটেড প্রশ্ন দেওয়ার সম্ভাবনা আছে আমার কেন যেন মনে হচ্ছে। একজন আরোহী রহমান আদিবা বলেছে, ভাই আমি বুঝিনি। ভাই কেন বুঝেননি দেখেন একটু, এখানে বলেছে বছরে আমার সম্পদ কমেছে 70,000 টাকা। 4 নম্বর আপনারা করেন, আমি একটু এটা ব্যাখ্যা করি। তাহলে সম্পদ দেখেন 70,000 টাকা কমে গেল, -70,000 করে দিলাম। দায়ও কমেছে 1 লক্ষ টাকা, তাহলে দায়ও -1 লক্ষ করে দিলাম। তাহলে আমাদেরকে বলেছে ওই বা মালিকানা সত্ত্ব কত। তাহলে দেখেন এই যে -70,000 টাকা, এখন ওই এর মান বের করতে হবে। তো আমরা কি জানি সমীকরণে, তাহলে ওইটাকে এক পাশে রাখি, রেখে আমরা কি করি, -1 লক্ষকে সমানের এই পাশে পার করে দিই। তাহলে -1 লক্ষকে যখন সমানের এই পাশে পার করে দিব তখন সেটা হয়ে যাবে কত বলেন তো, +1 লক্ষ না, এই যে +1 লক্ষ হয়ে গেল। এখন +1 লক্ষ থেকে মাইনাস আপনি 70,000 টাকা বাদ দেন, কত থাকে, +30,000 থাকে। এই +30,000ই হচ্ছে ওই এর মান, এটাই হচ্ছে অ্যান্সার। ফাতেমা বিনতে তানসি 1,01,910। আচ্ছা
সি। এটা কি উত্তর করে বলছেন না ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে বলছেন? সত্যি করে বলেন তো যারা উত্তর করছেন। ক্যালকুলেটর মানে ভুলেও ধরবেন না হাতে, এখন ক্যালকুলেটর কেউ ভুলেও হাতে ধরবেন না, ঠিক আছে? দেখি এটা কিভাবে আমরা সলভ করব। ক্যালকুলেটর ভুলেও হাতে ধরার কোনো দরকার নাই, খাতা কলমে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে সব শিখে নেবেন। বছরের শুরুতে মালিকানা সত্ত্ব কত ছিল বলেন তো? মালিকানা সত্ত্ব সম্পত্তি ছিল এত, মানে আগে মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের টাকা আর সম্পত্তির টাকা হচ্ছে এটা। তাহলে সম্পত্তি ছিল কত টাকা আমার? ৮০,৫০০। এটা হচ্ছে আমার কি ছিল? সম্পত্তি, তাই না? আচ্ছা, আর দায় আমাদের বলেনি, তাহলে মালিকানা কত ছিল? তাহলে মালিকানা হচ্ছে আমার ৩৩,৪০০, এটা ছিল মালিকানা। তাহলে দায়টা আমরা এখন এখান থেকে বের করে নিতে পারি। ৮০,৫০০ থেকে ৩৩,৪০০ যদি বাদ দেন তাহলে ১০০, আর এদিকে কত থাকে? তাহলে কত হয় এটা ক্যালকুলেট করলে? আমি তো এখানে লিখেও ভাইয়া ভুল করছি হাতে, ভেরি গুড, ভুল হাতে করলে ভেরি গুড। তাহলে এটা হয় ৪৭, ৩৩ আর ৪৭ ৮০, তাহলে ৪৭,১০০ মেবি হবে, তাই না? যারা পড়েছেন একটু বলবেন আমি যদি ভুল করি, কারণ এখানে লিখেও প্লাস মাইনাস করতে পারছি না। আচ্ছা, এটাই যদি হয়, এখন কি বলছে দেখেন তো, ওই বছরে সম্পত্তি ৫০% বেড়ে গেল, তাহলে সম্পত্তি এটা ছিল ১০০%, তাই না? এটার ৫০% বেড়ে গেছে, তাহলে এখন সম্পত্তি কত হয়ে গেছে? ১৫০% হয়ে গেছে না? তাহলে ৮০,০০০-এর ১৫০% কত? ৮০,০০০-এর ১৫০% করলে কত হয়? খাতা কলমে করবেন, কাটাকাটি করবেন, করে কত হয় একটু জানাবেন। তাহলে সম্পত্তি কত হয়েছে বলেন তো? ৮০,০০০-এর ১৫০% কত হয়? একটু জানান, সম্পত্তি কত হয়? এখানে সম্পত্তি কত বের হয়েছে আপনাদের? ৫০% বাড়ার ফলে কত বের হয়েছে? ৪০,২৫০। এত তো হবার কথা না। ৪০,২৫০ তো বেড়েছে, কিন্তু টোটাল কত হয়েছে? ৪০,২৫০ তো আপনার বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, কিন্তু বৃদ্ধি পেয়ে কত হয়েছে ওটা জানতে চাচ্ছি আমি। এখানে কি বলেছে? ওই বছরে ৫০% সম্পত্তি বেড়ে গেল, তার মানে এখন যে সম্পত্তি আছে এটা হচ্ছে ১০০%, এটার ৫০% বেড়ে গেছে, তাহলে এখন সম্পত্তি হয়েছে কত? এখন সম্পত্তি হয়েছে ১৫০%। হ্যাঁ, এই যে এটা হবে ১,২০,২৫০ মেবি, এত হয়ে গেছে এখন সম্পত্তি বেড়ে, ঠিক আছে? আর দায় কি হয়েছে? দায় হচ্ছে ৬০% কমে গেছে, তাহলে দায় ৬০% যদি কমে যায় তাহলে এখন আছে কত? ৪০% আছে, তাহলে ৪৭,১০০-র ৪০% করেন, কত হয়? ৪৭,১০০-র ৪০% করেন, কত হয়? বলেন তো কত হয়? ১,২০,৭৫০। হ্যাঁ, ৭৫০ না ২৫০? আচ্ছা সরি, ৭৫০। ৭৫০, আচ্ছা। তাহলে এটার ৪৭,১০০-র ৪০% করেন, ৬০% যেহেতু কমে গেছে, তাহলে আমাদের থাকবে ৪০%। তাহলে ৪০% কত হয়? খাতা কলম নিয়ে বসি আমিও, দাঁড়ান। ৪৭,০০০। আচ্ছা, আপনাদের ক্যালকুলেশনের উপরে একদিন ক্লাস নিব, কিভাবে ক্যালকুলেশন সহজ করা যায়, ঠিক আছে? ওটার উপরে একদিন ক্লাস নিব, সমস্যা নেই। খাতা কলম নিয়ে বুঝতে হবে। ১৮,৮৪০ হয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ১৮,৮৪০। আচ্ছা, এত হয়। তাহলে এবার ১,২০,৭৫০ থেকে ১৮,৮৪০ বাদ দেন, দিলে কত হবে? সেটাই বছর শেষে মালিকানা সত্ত্ব। কত হয় দেখি? ১৮,৮৪০, ১,০০,০০০ কত? ১,০০,০০০,৯১০ মিলি। হ্যাঁ, এটাই হওয়ার কথা অ্যান্সার। তাহলে বছর শেষে মালিকানা কত বের হলো আমাদের? ১,০০,০০০,৯১০। উত্তর হচ্ছে গ। বুঝতে পেরেছেন? এখানে অঙ্কটা কিন্তু ক্যালকুলেশনটা জটিল ছিল, ঠিক আছে? ক্যালকুলেশনটা এখানে জটিল ছিল। এই ক্যালকুলেশনটা একটু সবাই শিখে নেবেন কিভাবে করতে হয়, পার্সেন্টেজের হিসাবগুলো কিভাবে বের করতে হয়, একটু ভালো করে শিখে নেবেন, ঠিক আছে? পার্সেন্টেজ নিয়ে একটা ক্লাস নিব, বা ক্যালকুলেশন কিভাবে করতে হয় যখন আমরা ওই যে মজুদ পণ্যের বিক্রিত পণ্যের ব্যয়ের ম্যাথগুলো করব, যে ক্লাস নিব তখন শেখাই দিব ক্যালকুলেশনকে কিভাবে সহজ করে। একজন বলেছেন ভাই আরেকবার বলেন। দেখেন, এখানে বছরের শুরুতে সম্পত্তি ছিল ৮০,৫০০, এই যে ৮০,৫০০ সম্পত্তি বছরের শুরুতে, এবং এখানে কি মালিকানা ছিল ৩৩,৪০০, এই যে মালিকানা ৩৩,৪০০ লিখে নিলাম। তাহলে দায়ের টাকা দেওয়া নাই, তাহলে দায়কে ইজিলি বের করে নিতে পারি আমরা। ৮০,৫০০ থেকে ৩৩,৪০০ বাদ দেন, ঠিক আছে?
হ্যাঁ, অনেক টাইম লাগবে, কিছু ম্যাথ এমন থাকবে, ঠিক আছে, সেটা টেকনিক শিখাই দেবো পরে। আগে কোর্সটা শেষ করেন অনেক সময় দিয়ে, এগুলোরও টেকনিক আছে, ব্যাপার না, কিন্তু আগে শিখেন। তাহলে দেখেন, এখন আমাদের দায় বের হলো 47,100। এখন বলেছে ওই বছরে সম্পত্তি 50% বেড়ে গেল। তাহলে সম্পত্তি আগে যে টাকাটা ছিল এটা তো 100%-এর টাকা ছিল, এখন 50% বেড়ে গেছে আপনার। তাহলে এখন সম্পত্তি কত হয়ে গেল? 100 আর 50, 150% হয়ে গেছে। তাহলে 80,000-এর 150% করেন, তাহলে এটার মান বের হবে 1,20,750। আবার বলেছে দায় 60% কমে গেল। তাহলে দায় আগে 47,100 এটা ছিল 100%, এটার যদি 60% কমে যায় তাহলে দায়ের পরিমাণ এখন কত হবে? দায়ের পরিমাণ এখন তাহলে থাকবে 40%। তাহলে 47,100 40% করবেন, করলে আপনার থাকবে 18,840। এখন আপনারা বলেছে বছর শেষে মালিকানা সত্ত্ব কত, তাহলে আপনি এই টাকাও পেয়ে গেলেন, এই টাকাও পেয়ে গেলেন। তাহলে 1,20,000 থেকে 18,840 বাদ দেন, যেটা থাকবে সেটাই মালিকানা সত্ত্ব। এই যে 1,01,910। এক্সাম হলে করবো ভাইয়া, টাইম তো অনেক লাগবে। না, অনেক টাইম লাগবে না, সিস্টেম আছে, আগে শেখেন না, শেখেন, শেষ পর্যন্ত ক্লাস করেন। আমি যে 8টা-10টা ক্লাস নিই, কোনো টাইম লাগবে না, কিছু হবে না, ঠিক আছে। আগে শেখেন জিনিসটা, সব টেকনিক আছে, সব প্রশ্নের অ্যান্সার করতে হবে, কিভাবে করতে হবে না করতে হবে আগে তো শিখবেন, তারপরে অন্য স্ট্র্যাটেজি নিয়ে কথা হবে। আগে তো ফরজ কাজটা করতে হবে, তারপরে তো জীবন বাঁচানোর চিন্তা, তাই না? তাহলে এটা আশা করি 4 নম্বরটা বুঝতে পেরেছেন সবাই। 4 যদি বুঝেন, 5 নম্বরটা করেন তো দেখি। এই 5 নম্বরটা এটা শেখানোর পরে আমরা নতুন কিছু জিনিস শিখবো, যেগুলো থেকে প্রশ্ন আসবেই, এমন কিছু জিনিস শিখবো। আমি কিন্তু কিছু স্যাম্পল হিসাবে কিছু প্রশ্ন আপনাদের সামনে হাজির করেছি, ঠিক আছে, স্যাম্পল হিসাবে। এই ধরনের প্রশ্ন প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনাদের দেখবেন বইয়ে এই ধরনের প্রশ্ন প্রচুর আছে, কোচিং এর লেকচার শিট ফলো করলে সেখানে প্রচুর পাবেন। প্র্যাকটিস করার জন্য সেগুলো প্রচুর পরিমাণে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি খালি দেখাই দিচ্ছি যে এই প্রশ্নগুলো আপনি ভালো করে শিখে যাবেন, সেই কারণে 4-5টা প্রশ্ন, 4-5 ধরনের প্রশ্ন আপনার সামনে হাজির করছি। এখন আপনার কাজ হবে এই রিলেটেড প্রচুর প্রশ্ন বই পাবেন, সবগুলো সলভ করে সেগুলোর একবারে এক্সপার্ট হয়ে যাওয়া। খালি এই 4টা পারলেই হবে না, এই 4টা থেকে যত রকমের প্রশ্ন আছে সব পারতে হবে, ঠিক আছে, সব প্র্যাকটিস করতে হবে। দেখি 5 নম্বরটা কি হয়। 5-এর এ, একজন বলেছে এ হবে 5 নম্বরটা, ঠিক আছে, দেখি এ হয় না কত হয়। তাহলে আমরা এটে আগে কিছু দেখবো না, আমরা সুন্দর করে, একজন বলেছে 5-এর গ হবে, হ্যাঁ, একজন বলেছে 40 বাড়বে, একজন বলেছে 3 হবে। তাহলে দেখি, আচ্ছা, তাহলে ওই লিখে নিলাম। সমীকরণটা আগে লিখবেন সহজ কথাই, কখনো মুখে করার কোনো দরকার নাই ভাই, বাড়বে বা কমবে কিছু একটা হবে। তাহলে সমীকরণটা লিখি আগে, লিখে আস্তে আস্তে করি, কয় মিনিট সময় লাগবে। তাহলে দেখেন সম্পত্তির দায় যথাক্রমে 50,000 ও 90,000 টাকা, ঠিক আছে। তাহলে দেখি 50,000 টাকা প্লাস 90,000 টাকা ইকুয়াল, আচ্ছা এখানে 90,000 টাকা, দায় হচ্ছে 90,000 টাকা। 90,000 টাকা হ্রাস পাই, তাহলে মাইনাস 90,000 টাকা হবে, তাই না? আচ্ছা, সম্পদ ও দায় হ্রাস পায়, তাহলে সম্পদ হ্রাস পেয়েছে, দায় হ্রাস পেয়েছে, ঠিক আছে। তাহলে সম্পদ ও দায় দুইটাই হ্রাস পেল। মালিকানা সত্ত্বের উপরে কি প্রভাব পড়বে, তার মানে মালিকানা সত্ত্ব এখানে কি হবে সেটা জানতে চেয়েছে। তো আগে একটা অঙ্ক আমি এই ধরনের ম্যাথ করেছি আমরা আগে একটা, তাহলে মাইনাস এখানে থাকবে মাইনাস 50,000, আর এই 90,000 এই পাশে চলে আসলে কি হবে বলেন তো? প্লাস 90,000 হয়ে গেল, তাই না? তাহলে ওই কি হবে বলেন তো? ওই এখন কি হইলো, ওই এর মান কত দাঁড়াবে? এখান থেকে বাদ দেন, বাদ দিলে 40,000 টাকা প্লাস 40,000 টাকা। তাহলে আমাদের কি হইলো বলেন? আমাদের এখানে 40,000 টাকা বাড়লো, ঠিক আছে, বৃদ্ধি পাবে। এই হচ্ছে, এভাবে একটু চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে। সমীকরণ ধরে ধরে অনেকে অনেক রকম টেকনিক ফলো করেন, কিন্তু ওইসব টেকনিক আসলে মানে টেকনিক বলতে আসলে এমন কোনো অঙ্ক দিলে ওইসব টেকনিক আটকে যাবেন, ঠিক আছে। তো সেই কারণে এমন টেকনিক শিখে যাবেন যে টেকনিক দিয়ে আপনি সব অঙ্ক সলভ করতে পারবেন, সেই টেকনিকটা শেখাই ভালো। হ্যাঁ, এই যে হ্রাসকে বৃদ্ধি এভাবে করা যাবে না, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আমরা একটু লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন জিনিস আছে, আমাদের খুব ঝামেলা হয়ে যায় না, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। রাইট শেয়ার, বোনাস শেয়ার, শেয়ার ইস্যু করলে কি হয়, শেয়ার বিক্রি করলে কি হয়, শেয়ার কিনলে কি হয়, এ ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। লভ্যাংশ ঘোষণা, সঞ্চিত তহবিলে টাকা স্থানান্তর কি হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে একটা ক্লাস করে ফেলবো, ঠিক আছে। খুব বেশি বড় হবে না, একটু ধৈর্য দিয়ে শিখেন সবাই। তাহলে লভ্যাংশ সংক্রান্ত একটু আলোচনা করবো আমরা আজকে। তাহলে লভ্যাংশ এই জিনিসটা কি আসলে বলেন তো? লভ্যাংশ হচ্ছে কোম্পানির লাভের অংশ। তো এই লভ্যাংশ কারা পায়? লভ্যাংশ পায় হচ্ছে শেয়ার হোল্ডাররা। প্রথম কথা হচ্ছে কি, লভ্যাংশ কারা পাবে? লভ্যাংশ পাবে শেয়ার হোল্ডাররা। কেন লভ্যাংশ পায় শেয়ার হোল্ডাররা? কারণ শেয়ার হোল্ডাররা কোম্পানিতে কি করে? শেয়ার হোল্ডাররা কোম্পানিতে কি করে? শেয়ার হোল্ডাররা কোম্পানিতে মূলধন বিনিয়োগ করে। মানে
মূলধন যে বিনিয়োগ করে তার বিনিময়ে সে লভ্যাংশ পেয়ে থাকে। শেয়ার নিয়ে কনফিউজড, ভালো করে ক্লাসটা করেন, কনফিউশন থাকবে না। তাহলে আমার কথা বোঝা গেল, শেয়ার হোল্ডাররা কি পায়? শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পায়। কেন লভ্যাংশ পায়? কারণ সে কোম্পানিতে টাকা দেয়, সেটা কোম্পানির মূলধন হিসাবে কাজ করে। এই যে কোম্পানিতে যে টাকা দিচ্ছে, এমনি এমনি কি টাকা দিবে? হ্যাঁ, আজকে বুঝতে পারবেন কোশ্চেন, কোনো সমস্যা নেই, করেন ক্লাসটা আগে শেষ করেন। তাহলে কি এমনি এমনি কি তারা কোম্পানিতে টাকা দিয়ে রাখবে? না, তারা লাভের একটা অংশ নিবে, আর এই লাভের অংশকে আমরা লভ্যাংশ বলছি। ঠিক আছে, দেখেন কোম্পানির শেয়ার হোল্ডাররা তাদের বিনিয়োজিত মূলধনের বিপরীতে নিট মুনাফার যে অংশ পায় তাকে আমরা লভ্যাংশ বলবো। তাহলে নিট মুনাফার অংশ পাই, ঠিক আছে, নিট মুনাফার যে অংশ পাবে তাকে আমরা কি বলবো? লভ্যাংশ বলবো। মনে থাকবে, তাহলে নিট মুনাফার যে অংশ সেটাই হচ্ছে লভ্যাংশ। কেন পাই? কারণ তারা কোম্পানিতে মূলধন বিনিয়োগ করে, এই যে বিনিয়োজিত মূলধনের বিনিময়ে পাই। মনে থাকবে, দুইটা পয়েন্ট তাহলে মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে ভাই লভ্যাংশ কত প্রকার? কোম্পানি দুই ধরনের লভ্যাংশ দিয়ে থাকে। কয় ধরনের লভ্যাংশ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হচ্ছে। কোম্পানি কয় ধরনের লভ্যাংশ দিয়ে থাকে? দুই ধরনের লভ্যাংশ দিয়ে থাকে। হ্যাঁ, লভ্যাংশ, নেট মুনাফা। দেখেন কোম্পানি দুই ধরনের লভ্যাংশ দিয়ে থাকে। একটা লভ্যাংশকে বলে নগদ লভ্যাংশ। ইংরেজি নামগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ নামগুলোকে ইউজ করে, রাজশাহী ইউনিভার্সিটিও হচ্ছে ইংলিশ নামগুলোকে ইউজ করে। ঠিক আছে, সেজন্য ইংরেজি নামগুলো আমাদেরকে জানতে হবে। একটা লভ্যাংশ হচ্ছে নগদ লভ্যাংশ বা ক্যাশ ডিভিডেন্ড, যেটাকে ইংরেজিতে বলে ক্যাশ ডিভিডেন্ড। মনে থাকবে, তাহলে নগদ লভ্যাংশের ইংরেজি নাম কি? ক্যাশ ডিভিডেন্ড। আর আরেকটা যে লভ্যাংশ আছে সে লভ্যাংশকে বলা হয় শেয়ার লভ্যাংশ। শেয়ার লভ্যাংশ ইংরেজিতে তাকে বলা হয় স্টক লভ্যাংশ, স্টক ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড। আবার সেটাকে আমরা বোনাস শেয়ার নামেও জানি। তাহলে মনে থাকবে এটা। তাহলে লভ্যাংশ কয়ভাবে দেওয়া যায়? লভ্যাংশ দুই ভাবে দেওয়া যায়, একটা নগদে। তাহলে নগদ লভ্যাংশ কিসের মাধ্যমে দেওয়া হয়? নগদ টাকার মাধ্যমে দেওয়া হয়। কিসের মাধ্যমে? নগদ টাকার মাধ্যমে দেওয়া হবে, সেজন্য এর নাম হয়েছে নগদ লভ্যাংশ। নগদ টাকার বিনিময়ে দেওয়া হয়। তাহলে নগদ টাকার বিনিময়ে যে লভ্যাংশ দেওয়া হয় তার নাম কি? নগদ লভ্যাংশ। মনে থাকবে, সেটার ইংরেজি নাম হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড। ক্যাশ মানে নগদ, ডিভিডেন্ড। আর দেখেন শেয়ার লভ্যাংশ, শেয়ার লভ্যাংশের আরেকটা ইংলিশ নাম কি? স্টক ডিভিডেন্ড। হ্যাঁ, স্টক লভ্যাংশও বলে। এই নামে প্রশ্ন বেশি আসে, আর আমরা এটা বুঝতে পারি না যে স্টক ডিভিডেন্ড আবার কি জিনিস। তাহলে শেয়ার লভ্যাংশ, স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার, এটা কিসের মাধ্যমে তাহলে এই লভ্যাংশ দেওয়া হয়? এখানে নগদ টাকার মাধ্যমে দেওয়া হয় না, এখানে শেয়ারের মাধ্যমে দেওয়া হয়। শেয়ারের মাধ্যমে লভ্যাংশ দেওয়া হয়। তাহলে লভ্যাংশ দেওয়ার যে ভিত্তি বা লভ্যাংশ কিসের মাধ্যমে দেওয়া হয় যদি বলা যায়, তাহলে একটা হচ্ছে নগদ টাকার মাধ্যমে লভ্যাংশ দেওয়া যায়, আবার শেয়ারের মাধ্যমে লভ্যাংশ দেওয়া যায়। মনে থাকবে, যদি বলে নিচের কোনটির মাধ্যমে লভ্যাংশ দেওয়া যায় দিয়ে যদি কিছু অপশন থাকে আমরা কি বলতে পারবো যে শুধুমাত্র দুইটা জিনিস দিয়ে লভ্যাংশ দিতে পারবো। লভ্যাংশ কাদেরকে দেওয়া হয়? লভ্যাংশ শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয়। কাদেরকে দেওয়া হয়? শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয়। লভ্যাংশ কিসের মাধ্যমে দেওয়া যায়? নগদ টাকার মাধ্যমে দেওয়া যায়, আর শেয়ারের মাধ্যমে দেওয়া যায়। নগদ টাকার মাধ্যমে যে লভ্যাংশ দেওয়া যায় তার নাম কি? নগদ লভ্যাংশ। শেয়ারের মাধ্যমে যে লভ্যাংশ দেওয়া হয় তার নাম কি? শেয়ার লভ্যাংশ, স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার। মনে থাকবে এতটুকু সবার? আচ্ছা, যদি মনে থাকে তাহলে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে। লভ্যাংশের সাথে তিনটা তারিখ জড়িত থাকে, তিনটা তারিখ বা তিনটা বিষয় জড়িত থাকবে। কয়টা? তিনটা তারিখ বা বিষয় জড়িত থাকবে। একটা হচ্ছে ঘোষণার তারিখ, ইংরেজিতে বলা হয় ডিক্লারেশন ডেট। অর্থাৎ ঘোষণার তারিখ মানে কি? যেই তারিখে কোম্পানি ঘোষণা দেয় যে আমি আমার শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করব, সেটাকে বলা হয় যে ঘোষণার দিন। ঠিক আছে, সেই দিনকে বলা হয় ঘোষণার তারিখ বা ডিক্লারেশন ডেট, ইংলিশে বলে ডিক্লারেশন ডেট। বোঝা গেছে? তাহলে ঘোষণার তারিখে কি করে? ঘোষণার তারিখে ঘোষণা দেওয়া হয় যে লভ্যাংশ দেওয়া হবে। মনে রাখবেন, ঘোষণা যেদিন দেওয়া হয় সেই দিন এই তারিখে জাবেদা দিতে হয়। কি দিতে হয়? জাবেদা দিতে হয়। মনে থাকবে, যেই তারিখে লভ্যাংশ ঘোষণা দেওয়া হয় সেই দিনে জাবেদা দিতে হয়, সবার জন্য মনে থাকে। দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে লিপিবদ্ধকরণের তারিখ। লিপিবদ্ধকরণের তারিখ এখানে কি করা হয়? এখানে লিপিবদ্ধ করা হয় যে কত লভ্যাংশ দিব না দিব এগুলো লিপিবদ্ধ করবে, লিখবে, লিখে রাখবে, সংগ্রহ করে রাখবে, রেকর্ড করে রাখবে। এই দিনে কোনো জাবেদা দিতে হয় না। মনে রাখতে হবে, যদি বলে লভ্যাংশের কোন দিনে জাবেদা দিতে হয় না, তাহলে লিপিবদ্ধকরণের তারিখে জাবেদা দিতে হয় না, এই দিনে জাবেদা দিতে হয় না। মনে থাকবে, এই দিনে কোনো জাবেদা দিতে হয় না। আরেকটা লভ্যাংশ প্রদানের তারিখ, অর্থাৎ যে তারিখে আপনি কি করবেন, যেই তারিখে আপনি লভ্যাংশ প্রদান করবেন সেটা হচ্ছে লভ্যাংশ প্রদানের তারিখ। হ্যাঁ, লিপিবদ্ধকরণে কোনো জাবেদা হয় না।
তাহলে লভ্যাংশ প্রদানের তারিখে কি জাবেদা দিব না দিব না? অবশ্যই দিব, জাবেদা দিতে হয়। তাহলে বোঝা গেছে কোন কোন ডেটে আমরা জাবেদা দিব এবং কোন কোন ডেটে জাবেদা দিব না। এই তিনটা তারিখ আমাদের গুরুত্বপূর্ণ লভ্যাংশের ক্ষেত্রে, ঘোষণার তারিখ, লিপিবদ্ধকরণের তারিখ এবং লভ্যাংশ প্রদানের তারিখ। তাহলে কোন কোন দিনে আমরা জাবেদা দিব? ঘোষণার তারিখে জাবেদা দিব, আর কোন তারিখে জাবেদা দিব? লভ্যাংশ প্রদানের তারিখে জাবেদা দিব। এই দুইটা ডেটে আমরা শুধুমাত্র জাবেদা দিব, আর রেকর্ডিং ডেটে কোনো জাবেদা দিতে হয় না। এটা মনে রাখতে হবে, কোন দিন জাবেদা দিতে হয় না? যে তারিখে লিপিবদ্ধ করব সেই দিনে জাবেদা দিতে হয় না। মনে থাকবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখন এই যে আমরা বললাম যে জাবেদা দিব জাবেদা দিব, এখন কথা হচ্ছে কি জাবেদা দিব, কি জাবেদা দিব আমরা, ঠিক আছে? এখন আমাদেরকে জাবেদাগুলো একটু শিখতে হবে। জাবেদা যে দিব আমরা বললাম, এই জাবেদা দেয়া থেকে আমাদের প্রশ্নগুলো হবে যে নিচের কোনটির কারণে আমাদের সমীকরণের কি প্রভাব পড়বে? লভ্যাংশ ঘোষণা করা হলো, তাহলে সমীকরণের কি প্রভাব পড়বে? লভ্যাংশ প্রদান করা হলো, সমীকরণের কি প্রভাব পড়বে? লভ্যাংশ প্রদানের ফলে কি বৃদ্ধি পাবে? লভ্যাংশ প্রদানের ফলে কি হ্রাস পাবে? এই ধরনের জিনিসগুলো আমাদের শিখতে হবে একটু, ঠিক আছে? আচ্ছা, তাহলে লভ্যাংশ কোথায় থেকে দেয়া হয় ভাই বলেন তো? লভ্যাংশ কোথায় থেকে দেয়া হয়? লভ্যাংশ মুনাফা থেকে দেয়া হয়, তাই না? লভ্যাংশকে মুনাফা থেকে দেয়া হয়। তো প্রথমে লভ্যাংশ ঘোষণা করা হলো, যেই দিন আমরা লভ্যাংশ ঘোষণা করি সেদিনকে আমাদেরকে কি জাবেদা দিতে হবে? সেদিনকে আমাদের জাবেদা দিতে হবে কি? যেহেতু আমরা লভ্যাংশ ঘোষণা করে দিচ্ছি, এর অর্থ হচ্ছে আমাদের লভ্যাংশটা দিতেই হবে, তাই তো? আমি বলে দিলাম যে 10% হারে শেয়ার হোল্ডাররা লভ্যাংশ পাবে, তার মানে এই যে ঘোষণা দিয়ে দিলাম। তো আপনি যখনই ঘোষণা দিবেন, তখনই আপনাকে একটা জাবেদা দিতে হবে। জাবেদাটা কেমন হবে? জাবেদাটা এমন হবে যে জমাকৃত মুনাফা বলতে পারেন, এটাকে লভ্যাংশ বলতে পারেন, যাই বলেন, লভ্যাংশ বলতে পারেন। এই হিসাবটা হবে কি? বা জমাকৃত মুনাফা বা লভ্যাংশ হিসাব, এটা হয়ে যাবে ডেবিট। কেন ডেবিট হবে? কারণ এই হিসাবটা কি হিসাব? আপনি যখন মুনাফা থেকে লভ্যাংশ দিচ্ছেন তখন আপনার মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে, তাই না? বলেন তো, আপনার মালিকানা হ্রাস পাচ্ছে, সেজন্য এটা ডেবিট হয়ে গেল। তার মানে আমরা এখানে বলবো যে মালিকানা সত্ত্ব হ্রাস, মানে ওই হ্রাস পাচ্ছে, ঠিক আছে? ওই হ্রাস পাচ্ছে। আর আরেকটা কি হবে? ঘোষণা করছেন, আপনি কিন্তু এখনো প্রদান করেননি। এটার অর্থ কি? আপনি লভ্যাংশ ঘোষণা করেছেন, আপনি প্রদান করেননি, তার মানে দিতে হবে। তাহলে কি দিব? লভ্যাংশ দিতে হবে। সেজন্য প্রদেয় লভ্যাংশ হিসাব কি বলেন তো? প্রদেয় লভ্যাংশ হিসাব ক্রেডিট। আচ্ছা, প্রদেয় লভ্যাংশ দেননি দিবেন, এর মানে কি? প্রদেয় লভ্যাংশ হচ্ছে দায় হিসাব, তাহলে এটা দায় বৃদ্ধি। তাহলে এখন যদি বলা হয় যে লভ্যাংশ ঘোষণা করলে সমীকরণের কি প্রভাব হবে, আমরা কি বলতে পারবো যে ওই হ্রাস পাবে এবং দায় বৃদ্ধি পাবে? আয় ব্যয় বিবরণী, জমাকৃত মুনাফা আর আয় ব্যয় বিবরণী কি একই? না, এক না। আয় ব্যয় বিবরণী মানে হচ্ছে তো বিশদায় বিবরণী। তাহলে দেখেন আমরা কি হইল? জমাকৃত মুনাফা বা লভ্যাংশ ডেবিট। কেন ডেবিট হইল? কারণ এটা আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে, ঠিক আছে? সেজন্য এটা ডেবিট। প্রদেয় লভ্যাংশ হিসাব ক্রেডিট, কারণ কি? আমি ঘোষণা দিয়েছি, এখনো লভ্যাংশ প্রদান করিনি, সেজন্য এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে ক্রেডিট। মানে মালিকানা হ্রাস পেল, ওই হ্রাস আর দায় বৃদ্ধি L+। বুঝতে পেরেছি এটা? এখন যদি বলে লভ্যাংশ প্রদান করা হইলো, আমরা এই দুইটা জায়গাতে মিস করে ফেলি। লভ্যাংশ প্রদান হইলে সমীকরণের কি প্রভাব পড়বে এটা, আর এই যে লভ্যাংশ ঘোষণা করা হলো এখানে সমীকরণের কি প্রভাব পড়বে এটা আমরা মিস করে ফেলি, ঠিক আছে? দেখেন, এবার লভ্যাংশ প্রদান করবেন আপনি। তো লভ্যাংশ যখনই আপনি প্রদান করবেন তখন কি হবে বলেন তো? যখন লভ্যাংশটা প্রদান করে দিবেন তখন কি এই লভ্যাংশটা যে দায় হয়েছিল এই দায়টা কমে যাবে না? তাহলে প্রদেয় লভ্যাংশ হিসাব আপনি কি করে দিবেন? তখন দায় কমে গেল। তাহলে প্রদেয় লভ্যাংশ হিসাবকে আপনি তখন দায় কমে গেলে কি করবেন? ডেবিট করবেন। লিখবেন যে দায় হ্রাস, আর এটা কি লভ্যাংশ দিচ্ছেন? যেহেতু কিছুই বলা নাই, আপনি এখানে
নগদ লভ্যাংশ দিচ্ছেন, তার মানে নগদ টাকা দিয়ে দিচ্ছেন, সেজন্য আপনার ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বলেন বা ব্যাংকের মাধ্যমে বলেন, যেটাই হোক একটা কমে যাবে। বোঝা যাবে? বোঝা গেল? এই হিসাবটা হয়ে যাবে কি ক্রেডিট। তাহলে কি হয়ে গেল? সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস এবং ব্যয় হ্রাস। বোঝা গেছে? তাহলে দেখেন এখান থেকে প্রশ্ন, লভ্যাংশ প্রদান করা হইল, তাহলে নিচে কি কি উপাদানের পরিবর্তন হবে? সম্পদ হ্রাস, দায় হ্রাস। লভ্যাংশ ঘোষণা করা হলো, তাহলে কি পরিবর্তন হবে? মালিকানা সত্ত্ব হ্রাস, দায় বৃদ্ধি। মনে থাকবে এই দুইটার মধ্যে যেন কারো কোনো সমস্যা না থাকে। হ্যাঁ, লভ্যাংশ ঘোষণা কাঠামোগত পরিবর্তন, এটা প্রশ্ন হইতে পারে যে নিচের কোনটি কাঠামোগত পরিবর্তন। তো লভ্যাংশ ঘোষণা দেখেই থমকে গেলেন। আজকে যেমন একটা প্রশ্ন দিয়েছিলাম, ঠিক আছে, শেয়ার দিয়ে দিলে কি যাবে তা লিখবো। হ্যাঁ আসছি, আস্তে আস্তে সব আসছে। আজকে যেমন একটা প্রশ্ন দিয়েছিলাম যে নিচের কোনটির কারণে নগদ প্রবাহ হবে। আরে নগদ প্রবাহ নিয়ে মাথা খারাপ হয়ে গেছে সব ভাই। নগদ প্রবাহ মানে কি? নগদে টাকা যাবে বা আসবে, এটাই জানতে চেয়েছে, যে নগদ টাকা যাবে না আসবে। নিচের কোনটি দ্বারা নগদ টাকা যাবে বা আন্তঃপ্রবাহ হবে না বহিঃপ্রবাহ হবে, অর্থাৎ আপনার নগদ টাকা যাবে না আসবে কোনটি দ্বারা, এটা জানতে চাইছে। উত্তর কি করেছেন? অবলোপন। অবলোপনে কোনোদিন নগদ টাকা আসে যায় বলেন তো? দুই একটা ছেলে পেরেছে, তাছাড়া কেউ পারেনি। তাহলে প্রশ্নগুলো তো বুঝতে হবে, কথাগুলো তো বুঝতে হবে সুন্দরভাবে, তাই না? নগদ প্রবাহ হবে, অনেকে আবার মনে করেছে যে এটা নগদ প্রবাহ বিবরণী মনে হয়, দিয়ে অবলোপন অ্যান্সার করেছেন। তো এটা নগদ প্রবাহ বিবরণী না তো। নগদ প্রবাহ মানে কি? নগদ টাকা যাবে বা আসবে, ঠিক আছে? নগদের টাকা আসবে অথবা যাবে, সমাপনী মজুদ মূল্যায়ন হবে। কারণ সমাপনী মজুদ মূল্যায়ন করলে আপনার নগদ টাকা যায় আসে কিভাবে বলেন তো? আচ্ছা স্যার, আপনার কি অবস্থা? কেন আমরা বা কি অবস্থা হইল? আচ্ছা, তাহলে আমরা নগদ লভ্যাংশ প্রদান শিখে গেলাম, তাই না? এখন দেখেন আমরা শেয়ার দিয়ে লভ্যাংশ করব, ঠিক আছে? এই শেয়ার দিয়ে লভ্যাংশ প্রদান, এটাকে আমরা কিভাবে বলবো? বোনাস শেয়ার বা স্টক লভ্যাংশ প্রদান বা ইস্যু করা হলো। প্রদান করা আর ইস্যু করা একই কথা, মনে থাকবে? প্রদান করা আর ইস্যু করা একই কথা, মনে থাকবে? প্রদান করা এবং ইস্যু করা একই কথা। তাহলে দেখেন এবার আমরা শেয়ার দিয়ে লভ্যাংশ দিব। কি দিয়ে লভ্যাংশ দিব? শেয়ার দিয়ে লভ্যাংশ দিব। তো শেয়ার দিয়ে যদি লভ্যাংশ দেন তাহলে কি হবে বলেন তো? শেয়ার দিয়ে যখন আপনি লভ্যাংশ দিবেন তখন কি হবে? শেয়ার দিয়ে যখন লভ্যাংশ দিবেন তাহলে লভ্যাংশ দিচ্ছি যেহেতু, ওই যে জমাকৃত লভ্যাংশ, এটা জমাকৃত লভ্যাংশ, এটা মালিকানা হ্রাস, এটা একটা হবে। আর আরেকটা কি হবে বলেন দেখি, সবাই বলেন কি হবে আরেকটা? লভ্যাংশ দিচ্ছেন, জমাকৃত মুনাফা থেকে কমে গেল, মানে মালিকানা কমে গেল। আর আরেকটা কি হবে? মালিকানা বাড়বে। হ্যাঁ, শেয়ার মূলধন আসবে। ভেরি গুড। কারণ আপনি লভ্যাংশ দিচ্ছেন শেয়ার দিয়ে, তার মানে শেয়ার ইস্যু করা হলো। আর শেয়ার যখন ইস্যু করবেন তখন শেয়ার মূলধন বাড়বে। তাহলে শেয়ার মূলধন কি হয়ে যাবে বলেন তো? ক্রেডিট হয়ে যাবে। তার মানে কি হইল? মালিকানা বৃদ্ধি। একবার মালিকানা হ্রাস পাবে, একবার মালিকানা বৃদ্ধি পাবে। তাহলে বোঝা গেল, যখন আপনি বোনাস শেয়ার ইস্যু করবেন বা স্টক লভ্যাংশ প্রদান করবেন তখন আপনার কি হবে? মালিকানা একবার বাড়বে, একবার মালিকানা হ্রাস পাবে। আর একবার মালিকানা বাড়ে আর একবার মালিকানা হ্রাস পেলে কি হয় বলেন তো? মালিকানার কোনো পরিবর্তন হয়? কোনো পরিবর্তন হয় না। ওকে, আচ্ছা। এখন বলেছে সাধারণ সঞ্চিতি তহবিলে টাকা স্থানান্তর করা হলে বা সঞ্চিতি তহবিল যদি আমরা সৃষ্টি করি তাহলে কি হবে? কোথায় আমরা সৃষ্টি করব বলেন তো? তাহলে কোথায় আমরা সৃষ্টি করব বলেন তো? আমরা সাধারণ সঞ্চিতি তহবিলে টাকা স্থানান্তর করব বা সাধারণ সঞ্চিতি সৃষ্টি করলে কি হবে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা কোথায় সৃষ্টি করতে চাচ্ছি? সাধারণ সঞ্চিতি তহবিলে। তো সাধারণ সঞ্চিতিতে আমরা টাকা কোথায় পাবো বলেন? কি আবার বলবো বলেন তো? কোথায় যে নেট প্রবলেম হচ্ছে আর কি আবার বলবো একটু বলেন। এটা কি বলবো বলেন তো একটু? একজন বলেছেন এটা আবার বলেন, এটা কোনটা বলবো বলেন? হ্যাঁ, বোনাস শেয়ারের যে বিষয়টা ছিল, বোনাস শেয়ার যখন আপনি ইস্যু করবেন, শেয়ার ইস্যু করলে আপনার জমাকৃত মুনাফা বা লভ্যাংশ হিসাবের ফলে মালিকানা সত্ত্ব কমে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা কথা। আর দেখেন এখানে কি হচ্ছে? শেয়ার যেহেতু আপনি ইস্যু করছেন, শেয়ার ইস্যু করলে মালিকানা সত্ত্ব বাড়বে, তার মানে শেয়ার মূলধন ক্রেডিট হয়ে গেল, মালিকানা বৃদ্ধি পেল। এই হচ্ছে বিষয়। সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করছেন, এই যে সঞ্চিতি তহবিলে যে আমরা টাকাগুলো রাখি, এই টাকাগুলো আসে কোথায় থেকে? এই টাকাগুলো ওই নেট মুনাফা থেকে আসে বা জমাকৃত মুনাফা থেকে আসে। তাহলে জমাকৃত মুনাফা থেকে টাকাটা যখন কোথায় চলে যাবে? সাধারণ সঞ্চিতিতে চলে যাবে। তখন কি হবে? সাধারণ সঞ্চিতিতে যখন জমাকৃত মুনাফা থেকে টাকাটা চলে যাচ্ছে তখন সাধারণ সঞ্চিতি বৃদ্ধি পাচ্ছে না?
আর এই সাধারণ সঞ্চিতিও হচ্ছে একটা মালিকানা হিসাব, তাহলে কি হবে? মালিকানা বৃদ্ধি। আবার কি হবে বলেন তো? আর জমাকৃত মুনাফা থেকে টাকা চলে যাচ্ছে, তার মানে মালিকানা হ্রাস। মনে থাকবে, এই যে সাধারণ সঞ্চিতি তহবিলও আপনি যখন টাকা দিয়ে একটা ফান্ড ক্রিয়েট করবেন বা সঞ্চিতি সৃষ্টি করবেন, তখন আপনার কি হবে? মালিকানা একবার বৃদ্ধি পাবে, মালিকানা একবার হ্রাস পাবে। মনে থাকবে সবার? এই হচ্ছে বিষয়। এগুলোর জন্য কোনো কি হয় না, কোনো মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটে না। এই জিনিসগুলো সুন্দর করে শিখবেন, এগুলো প্রচুর প্রশ্নে আসছে। হ্যাঁ অবশ্যই, সাধারণ সঞ্চিতিতে কাঠামোগত পরিবর্তন, একদিকের পরিবর্তনই কাঠামোগত পরিবর্তন। এখন দেখেন এখান থেকে কত প্রশ্ন আসছে, প্রশ্নগুলো আমরা এখন সলভ করব। দেখেন, শেয়ার হোল্ডাররা নিচের কোনটি দ্বারা লাভবান হন? ঢাকা ইউনিভার্সিটি 14-15 মানে আমি যে সালে পরীক্ষা দিয়েছি এবং 16-17 সালে প্রশ্ন আসছে, এবং অন্যান্য ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা অনেকবার আসছে। বলেন তো, আমরা পড়ে আসছি, শেয়ার হোল্ডারগণ কোনটি দ্বারা কি হন? লাভবান হন। বি, হ্যাঁ, কারণ শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে খালি লভ্যাংশটাই পায়, সেজন্য লভ্যাংশ দ্বারা লাভবান হয়। মনে থাকবে? আচ্ছা, এখন বলেছে বোনাস শেয়ার ইস্যু করলে নিচের কোনটি ঘটবে? প্রশ্ন না হলেও আপনার 20-25 বার আসছে বিভিন্ন ভার্সিটিতে, ঠিক আছে? বোনাস শেয়ার ইস্যু করলে নিচের কোনটি ঘটবে? 7 নম্বর, বলেন বোনাস শেয়ার ইস্যু করলে কি ঘটবে? একটু আগে আমরা ফেসাল করলাম অনেক কিছু। বোনাস শেয়ার ইস্যু করলে কি হবে তাহলে? হ্যাঁ, লভ্যাংশ। ওটার উত্তর হবে লভ্যাংশ। এখন বলছে বোনাস শেয়ার ইস্যু করলে কি হবে? একজন বলছে সি, মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকবে। তাহলে 7-এর হচ্ছে সি হবে। এর মুখস্থ করা যাবে না, হ্যাঁ, কারণ মুখস্থ যখনই আপনি করবেন মনে করে গেছেন অপরিবর্তিত হবে, অপরিবর্তিত হবে, একটু যদি ঘোরাই দেয় তাহলে আপনার মাথাটা খারাপ হবে। একটু কিভাবে ঘোরাই দেয় আমি প্রশ্ন দিব মানে 2-1-এ, তখন দেখেন যে একটু কিভাবে ঘোরাই দিতে পারে, তখন আবার এই জানা জিনিস পারবেন না, বুঝছেন? শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেয়া হলে কি হবে? এই যে এই প্রশ্নটার উত্তর করেন তো, শেয়ার হোল্ডারদেরকে যখন আমরা লভ্যাংশ দিব তখন কি হবে? তাই বলেছে, ঢাকা ইউনিভার্সিটি 12-13-তে আসছে। উত্তর করেন এটা 8 নম্বর। শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেওয়া হলে কি হবে? সম্পত্তি বাড়বে, দায় কমবে। সম্পত্তি কমবে, শেয়ার হোল্ডারদের স্বত্ব কমবে। সম্পত্তি কমবে, শেয়ার হোল্ডারদের স্বত্ব বাড়বে। শেয়ার হোল্ডারদের স্বত্বে কোনো প্রভাব পড়বে না। সম্পত্তি কমবে, দায় বাড়বে। উত্তর করেন দেখি কি হয়। বৃষ্টি সাহা বলেছে সি। কোনটার উত্তর সি করলেন? রবিউল বলছে সি। হ্যাঁ, এটা লিখে দিবেন যে 8-এর সি, 9-এর সি, 6-এর সি, এভাবে লিখে দিবেন। গ, হ্যাঁ, রনি আহমেদ সি। আচ্ছা, এটা শেয়ার হোল্ডারদেরকে যখন লভ্যাংশ আপনি দিবেন তখন কি হবে? লভ্যাংশ দিব কি দিয়ে? হয় ব্যাংকের টাকা দিয়ে, না হলে নগদ দিয়ে। তাহলে সম্পত্তি কমছে। আর আরেকটা কি হবে বলেন তো? আরেকটা কি হবে? লভ্যাংশ যখন দেয়া হলে, লভ্যাংশ দেয়া হলে মানে কি? লভ্যাংশ প্রদান করলে। তাহলে লভ্যাংশ প্রদান করলে কি হয়? লভ্যাংশ প্রদান করলে কি হয়? সি হয়। সম্পত্তি কমবে, শেয়ার হোল্ডারদের স্বত্ব কমবে, তাই না? নেট প্রবলেম ভাইয়া। 8-এর গ। আচ্ছা, নগদ নাকি বলেনি ভাইয়া। শেয়ার হোল্ডারদের সংখ্যা বাড়বে কেন? কি সংখ্যার কথা তো এখানে অপশনেই নাই। হ্যাঁ, এখানে হচ্ছে লভ্যাংশ প্রদান করে দিলে দেখেন এখানে হচ্ছে সি নাম্বারটা অ্যান্সার হবে। ব্যয় বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব কমবে। ব্যয় বৃদ্ধি আবার কোথায় পেলেন? এখানে সম্পত্তি কমবে তাই বলেন, সম্পত্তি কমবে। হ্যাঁ, এটার উত্তর হবে সি, গ নম্বরটা। অনেকে না, সবাই রাইট অ্যান্সার করেছে। 8-এর গ। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের এই রিলেটেড প্রশ্নগুলো আমাদেরকে একটু দেখতে হবে যে সমীকরণে কি প্রভাব পড়ছে, কোনটা বৃদ্ধি পাচ্ছে, কোনটা হ্রাস পাচ্ছে, এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে আপনি সমস্যা কাটায় উঠতে পারলে আপনি ভালো করতে পারবেন। এবার দেখেন শেয়ার ক্রয় করা হলো বা শেয়ারে বিনিয়োগ করা হলো, এমন কিছু লেনদেন থাকে না? আবার শেয়ার বিক্রি করা হলো বা শেয়ার ইস্যু করা হলো, এমন ব্যাপারগুলো থাকে। মনে রাখবেন একটা জিনিস, মনে রাখবেন এখানে আপনি যখন শেয়ার কিনবেন, কোম্পানি যখন শেয়ার কিনবেন, আপনি মানে কি? আপনি মানে তো ব্যবসা। আপনি যখন শেয়ার কিনবেন তখন বিনিয়োগ করা হয়। আপনি যখন শেয়ার কিনবেন বা ঋণপত্র কিনবেন, যাই কিনেন, শেয়ার লিখে দিই আমি এখানে, শেয়ার বা ঋণপত্র ক্রয় যখন বলবে এটার অর্থ হচ্ছে বিনিয়োগ করা। কি করা? বিনিয়োগ করা। মনে থাকবে, এটার অর্থ হচ্ছে বিনিয়োগ করা।
ঠিক আছে, এটার অর্থ হচ্ছে বিনিয়োগ করা। আপনি যখন শেয়ার ক্রয় করবেন বা ঋণপত্র ক্রয় করবেন তখন বিনিয়োগ করা হয়, মনে থাকে যেন সবার। আপনি যখন শেয়ার কিনবেন বা ঋণপত্র কিনবেন এটার অর্থ হচ্ছে বিনিয়োগ করা। কি করা? বিনিয়োগ করা। সবার মনে থাকবে। তাহলে তাই যদি হয় তাহলে এখানে দেখেন শেয়ার ক্রয় করা হলো যদি বলে বা শেয়ারে বিনিয়োগ করা যদি হয় বলে, তাহলে আপনারা এটার জন্য কি লিখবেন বলেন তো? বিনিয়োগ হিসাব লিখবেন। বিনিয়োগ হিসাব দিয়ে ব্র্যাকেটে লিখবেন কি কিনেছেন বা কোথায় বিনিয়োগ করেছেন, শেয়ারে। তাহলে লিখবেন যে শেয়ার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডেবিট। আর আরেকটা কি হবে বলেন তো? শেয়ার যখন কিনবেন নগদ অথবা ব্যাংক দিয়ে তো কিনবেন, তাই না? তাহলে নগদান হিসাব ক্রেডিট হলো। তাহলে সমীকরণের কি পরিবর্তন হইলো বলেন তো? যদি বলে শেয়ারে বিনিয়োগ করা হলো, সমীকরণের কি পরিবর্তন হবে? তাহলে বিনিয়োগ নামক সম্পত্তি বৃদ্ধি পেল এখানে, আবার এখানে নগদ নামক সম্পত্তিও বৃদ্ধি পেল। মনে থাকবে সবার। এখন যদি বলে যে ঋণপত্র ক্রয় করা হইলো, সেম জিনিস হবে। ঋণপত্র ক্রয় করা হলো বললেও সেম জিনিস হবে, খালি এখানে না শেয়ার মূলধন ক্রেডিট কেন হবে? এখানে তো ক্রয় করছেন আপনি, এখানে আপনি ক্রয় করছেন, শেয়ার কিন্তু ইস্যু বা বিক্রি করছেন না। এই জায়গাতে আমরা ভুল করি, ঠিক আছে? এখানে আমি শেয়ার ক্রয় করছি, আপনি শেয়ার ক্রয় করা মানে বিনিয়োগ করা। মনে থাকবে? সঞ্জনা আপনি বলেছেন শেয়ার মূলধন ক্রেডিট, না আমি তো এখানে শেয়ার ক্রয় করছি। শেয়ার ক্রয় করলে কি মূলধন ক্রেডিট হবে বলেন তো? যখন শেয়ার বিক্রি করব তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়ে শেয়ার মূলধন ক্রেডিট হবে। এখানে আমি শেয়ার ক্রয় করছি। শেয়ার বা ঋণপত্র ক্রয় করলে কি হবে? শেয়ার বা ঋণপত্র ক্রয় করা মানে বিনিয়োগ করা হয়। বিনিয়োগ, বিনিয়োগ কি জিনিস? বিনিয়োগ মানে কোনো কিছুতে আপনি টাকা দিলেন, দিয়ে সেখান থেকে একটা নির্দিষ্ট সময় পর পর টাকা বা একটা লাভের অংশ পাবেন, সেটাই হচ্ছে বিনিয়োগ। ঠিক আছে? সেজন্য শেয়ার ক্রয়, সেভিং সার্টিফিকেট ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, ঋণপত্র ক্রয়, এগুলো যদি বলে এটার অর্থ হচ্ছে বিনিয়োগ করা। মনে থাকবে? তাহলে এখানে শেয়ার ক্রয় করা যদি হয় তাহলেও হচ্ছে বিনিয়োগ হিসাব ডেবিট হবে। আবার যদি বলে ঋণপত্র ক্রয় করা হলো, এই যে বলেছে ঋণপত্র ক্রয় করা হলো, তাহলেও এই জাবেদাটা একই হবে। কি জাবেদা হবে? বিনিয়োগ লিখবেন এখানে, বিনিয়োগ ডেবিট, নগদান ক্রেডিট। কিন্তু এখানে শেয়ারের জায়গায় কি লিখতে হবে তখন? ঋণপত্র, কারণ কি ঋণপত্রে আপনি এখন বিনিয়োগ করেছেন। ঠিক আছে? এই যে না মালিকানা হবে না। বিনিয়োগ স্থায়ী সম্পদ, হ্যাঁ বিনিয়োগ যদি কিছু বলা না থাকে তাহলে সেটা দীর্ঘমেয়াদী। ঠিক আছে? আর যদি বলে স্বল্পমেয়াদী বিনিয়োগ দেন সেটা স্বল্পমেয়াদী হবে। ওকে। মালিকানা হবে কখন? মালিকানা কখন হয়? যখন আপনি শেয়ার বিক্রি করবেন তখন মালিকানা হয়। এখানে তো আপনি শেয়ার কিনছেন, শেয়ার কিনলে সেটা বিনিয়োগ হয়, আর শেয়ার বিক্রি করলে মালিকানা হয়। আসছে একটু পরে। এই যে দেখেন শেয়ার ইস্যু করা হলো। শেয়ার ইস্যু করা মানে কি? শেয়ার বিক্রি করা হলো। শেয়ার ইস্যু করা মানে কি? শেয়ার বিক্রয় করা হলো। তাহলে এই যে এবার আপনার মালিকানা বলেন, শেয়ার বিক্রি করছেন, করে কি পাবেন? ব্যাংকে টাকা পাবেন বা নগদ পাবেন। তাহলে এটা জাবেদা কি দিবেন? নগদান হিসাব ডেবিট। শেয়ার বিক্রি করে টাকা পাইলেন, আর এখানে কি দিবেন? শেয়ার মূলধন ক্রেডিট। এই যে এবার মালিকানা হবে কখন? যখন বিক্রি করবেন তখন মালিকানা হবে, আর যখন কিনবেন তখন বিনিয়োগ করা হয়। মনে থাকবে? এই জায়গাগুলো আমরা মিস্টেক করে আসি। এই ঋণপত্র, ঋণপত্রের ক্ষেত্রেও তাই। তাহলে ঋণপত্র বিক্রয় করা হলো, কি হবে এখানে? ঋণপত্র বিক্রি করলে কি পাবো? টাকা পাবো বা ব্যাংক পাবো, যাই হোক একটা পাবো, সম্পদ বৃদ্ধি। এই হিসাবটা হয়ে যাবে ডেবিট, আর এখানে কি ঋণপত্র ক্রেডিট হয়ে যাবে তখন। মনে থাকবে? ঋণপত্র হিসাব ক্রেডিট। আমি 15টা লেনদেনের একটা ভিডিও দিয়েছি, ইউটিউবে পাবেন, এই পেজে পাবেন। ওই 15টা লেনদেন আর আজকে যে লেনদেনগুলো শিখাইলাম, এই 5টা লেনদেন, এই টোটাল 20টা লেনদেনের প্রিপারেশন নিয়ে গেলে পরীক্ষায় যে লেনদেন ইতি কাটকাবেন না, যদি ভালোভাবে শিখে যান, মুখস্থ না করে যে। বুঝতে পেরেছেন? এখন আরেকটা জিনিস, রাইট শেয়ার। রাইট শেয়ার ইস্যু করা হলো, তাহলে কি হবে? রাইট শেয়ার ইস্যু করা মানে শেয়ার ইস্যু করা। নর্মাল কথা মনে রাখবেন, রাইট শেয়ারের বাংলা হচ্ছে অধিকার শেয়ার। শেয়ার মূলধন ক্রেডিট করলে এটার পরিমাণটা তাহলে বেড়ে যাবে না? আরে বাবা, এই শেয়ার মূলধন ক্রেডিট কেন করলাম? বেড়ে গেছে বলেই তো ক্রেডিট হইলো, তাই না? বেড়ে গেছে বলেই তো ক্রেডিট হইলো। বুঝতে পেরেছেন? বেড়ে গেছে বলেই তো ক্রেডিট হইলো। আপনি শেয়ার ইস্যু করলে তো শেয়ারের সংখ্যা বাড়বেই, শেয়ার মূলধন তো ক্রেডিট হবেই। বুঝছেন? নর্মাল ক্রেডিট কেন করি আমরা? কারণ বৃদ্ধি পাই, সেজন্য ক্রেডিট করি। অ্যাডমিশনের সময় তো, সেজন্য আমি মনেই করছি যে ছোট জিনিসগুলো হচ্ছে আপনারা জানেন, সে কারণে এগুলো বলছি না। ক্রেডিট কেন হচ্ছে? কারণ শেয়ার মূলধন বৃদ্ধি পাচ্ছে, সেজন্য ক্রেডিট হচ্ছে, তাই না? এখানে কি নগদ বৃদ্ধি পেল, আর এখানে শেয়ার মালিকানা বৃদ্ধি পেল। মালিকানা বৃদ্ধি পেয়েছে বলেই শেয়ার মূলধন ক্রেডিট হয়েছে। এই জাস্ট। তাহলে দেখেন ঋণপত্রের ক্ষেত্রেও তাই। ঋণপত্র কি নগদান এখানে বৃদ্ধি পেল, আর ঋণপত্র কি হিসাব বলেন তো? কোম্পানির দায় এটা, তাহলে এল বৃদ্ধি পেল। বোঝা গেছে?
আচ্ছা, রাইট শেয়ার বা অধিকার শেয়ার ইস্যু করা হলো। রাইট শেয়ার মানে কি ভাই? রাইট শেয়ার কাদের মাঝে ইস্যু করা হয়? হ্যাঁ, ইস্যু মানে বিক্রয়, কমে যাওয়া না? ইস্যু করা মানে বিক্রয় করা। বিক্রি করলে কি কমে যায় বলেন তো? বিক্রি করলে কি কমে যাচ্ছে? আপনার শেয়ার কমে যাচ্ছে, কিন্তু আপনার টাকা বাড়ছে না। বিক্রি করা মানে কি? কার কাছে বিক্রি করলেন? মালিকের কাছে বিক্রি করলেন। বিক্রি করে তাদের টাকা বিজনেসে নিয়ে আসছেন, তো সে মালিকের অধিকার, মালিকানা সত্ত্ব বাড়বে না আপনার? এটা তো একেবারে বেসিক। একজন বলেছে শেয়ার বিক্রি করা মানে কমে যাওয়া না? শেয়ার বিক্রি করলে তো কমে যাচ্ছে, কিন্তু আপনার কি মালিকানা সত্ত্ব বাড়ছে না? মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসছেন আপনি শেয়ার বিক্রি করে, তাহলে ওর অধিকারটা আপনার বিজনেসে বেড়ে গেল না? মালিকানা সত্ত্ব মানে কি? আপনার বিজনেসের উপরে মালিকের অধিকার, বিজনেসের সম্পদের উপরে, তাহলে মালিকানা সত্ত্ব বেড়ে গেল, মালিকের অধিকার বেড়ে গেল। বুঝছেন? শেয়ার বাড়ছে না কমছে ওটা আমার দেখে লাভ নাই। তো আপনি শেয়ার বিক্রি করলে আপনার শেয়ারের সংখ্যাও বাড়ে, মালিকানা সত্ত্বও বাড়ে। এই হচ্ছে বিষয়। রাইট শেয়ার বা অধিকার শেয়ার ইস্যু করা হলো, তাহলে কিছুই না। রাইট শেয়ার আর যে শেয়ার ইস্যু করেন আপনি, এটার অর্থ হচ্ছে শেয়ার ইস্যু করেছেন। নরমালি শেয়ার ইস্যু করলে যে জাবেদা হবে সেই জাবেদাই হবে, কিন্তু রাইট শেয়ারের একটা পার্থক্য কি? রাইট শেয়ারটা বর্তমান শেয়ার হোল্ডারদের মাধ্যমে মাঝে ইস্যু করা হয়। বর্তমান শেয়ার হোল্ডারদের মাঝে ইস্যু করা হয়, ঠিক আছে? বর্তমান শেয়ার হোল্ডারদের মাঝে ইস্যু করা হয়। বর্তমান শেয়ার হোল্ডারদের মাঝে এটা ইস্যু করা হয়। পার্থক্যটা এখানে, কিন্তু শেয়ার ইস্যু করলে যে জাবেদা হয় এখানেও সেই জাবেদাই হবে, একই সমীকরণের পরিবর্তন হবে। ঠিক আছে? একজন বলেছে পণ্য বিক্রি করলে তো পণ্য কমে যায়। হ্যাঁ, আরে বাবা, বর্তমান মানে কি? বর্তমান মানেই তো পুরাতন। একজন বলেছে পুরাতন, যেটা না ভাইয়া, পুরাতন মানে কি? বর্তমান যারা আছে তারাই তো পুরাতন, তাই না? বর্তমান যারা আছে তারাই তো পুরাতন। আপনার কলেজে ধরেন টিচার আছে যারা এখন, আবার নতুন টিচার নিয়োগ দিল। আপনার কলেজে ধরেন 5 জন শিক্ষক আছে, এখন 2 জন শিক্ষক নতুন জয়েন করবে, তাহলে এখন কি বর্তমান কাদেরকে বলবেন? পুরাতন যারা ছিল তারাই তো বর্তমান, তাই না? একই কথা। বর্তমান শেয়ার হোল্ডার, পুরাতন শেয়ার হোল্ডার বা বিদ্যমান শেয়ার হোল্ডার। বিদ্যমান মানে কি? যারা এখন আছে বর্তমান তারাই হচ্ছে বিদ্যমান। একই কথা এগুলো, ঠিক আছে? এদের মাঝে ইস্যু করা হয়। তাহলে এখান থেকে এমসিকিউটা এটা হবে। কিন্তু এখানে আমরা ভুল করব না। রাইট শেয়ার এবং বোনাস শেয়ার, এটার মধ্যে যেন আমাদের ভুল না হয়। এই দুইটা নিয়ে আমরা ভুল করি। কারণ কি? বোনাস শেয়ার ইস্যু করলে মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন হয় না, কিন্তু রাইট শেয়ার যদি ইস্যু করেন আপনি, রাইট শেয়ার ইস্যু করলে কি হবে বলেন তো? মালিকানা সত্ত্ব কিন্তু বৃদ্ধি পায়। রাইট শেয়ার ইস্যু করা মানে নর্মাল শেয়ার ইস্যু করার মতোই ট্রিটমেন্টটা হবে। তাহলে রাইট শেয়ার ইস্যু করলে কি হবে? নগদ টাকা বাড়বে আপনার, তাহলে নগদান হিসাব ডেবিট। আর কি করবেন বলেন তো? শেয়ার মূলধন ক্রেডিট। খুবই ইজি। তাহলে শেয়ার মূলধন ক্রেডিট মানে কি? মালিকানা বৃদ্ধি পেল, মালিকানা বৃদ্ধি, দুইটাই প্লাস হইলো। এই যে পার্থক্যটা, ঠিক আছে? কিন্তু বোনাস শেয়ারের ক্ষেত্রে কিন্তু আলাদা। বোনাস আর রাইটের মধ্যে জিনিসটা ভালো করে বুঝবেন। আর রাইট শেয়ার কিছুই না, শেয়ার ইস্যু করাই, কিন্তু বর্তমান শেয়ার হোল্ডারদের মাঝে ইস্যু করবো। তাহলে শেয়ার ক্রয় করলে কি হয়, বিক্রি করলে কি হয়, এগুলো কি আমরা বুঝেছি? এগুলো যদি বুঝি, আর আমি ওই 15টা লেনদেনের যে ভিডিওটা আছে ওটা একটু দেখে নেবেন, তাহলে আর কোনো এগুলো নিয়ে কোনো ঝামেলা হবে না। আর আমি যে 3টা ক্লাস করালাম না, এই 3টা ক্লাস থেকে আপনি 40% প্রশ্ন কমন পাবেন অ্যাডমিশনে যান। 12টা যদি আপনার প্রশ্ন আসে না, তাহলে আপনি এখান থেকে 4টা প্রশ্ন মোটামুটি কমন পাবেন। আমি যে 3টা ক্লাস করাইছি, মাস্টার ক্লাস 1, 2 ইউটিউবে আছে, আর আজকে 3 নাম্বারটা, এই 3টা ক্লাস থেকে আপনি 4টা প্রশ্ন কমপক্ষে কমন পাবেন, 5টা পাইতে পারেন। ঠিক আছে? এখান থেকে 4টা প্রশ্ন আপনি কমন পাবেনই, জান, আমি গ্যারেন্টি দিচ্ছি। এখান থেকে 4টা প্রশ্ন আপনি কমন পাবেন যা করাইছি। আর এই 3টার পরে একটা পরীক্ষা নেব, ঠিক আছে? যারা পরীক্ষা দিবেন, আমাদের ওই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যে গ্রুপ আছে সেখানে নাম নিবন্ধন করে ফেলবেন। আর হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাবের ওখানেও পাবেন, একটা নাম নিবন্ধন করে ফেলবেন। হ্যাঁ, নাম নিবন্ধন করে একটা পরীক্ষা দিয়ে ফেলবেন সবাই, ঠিক আছে? এই 3টার পরে প্রিপারেশন নেন। আজকে কি বার? আজকে বুধবার। সামনের সপ্তাহে পরীক্ষা নেব। সামনের সপ্তাহে এই 3 ক্লাসের ওপরে পরীক্ষা আপনাদের। ওকে? যারা আগ্রহী আছেন, আমি একটা পোস্ট দিব, ওখানে কমেন্ট করে পরীক্ষার আগ্রহ জানাবেন, দেন বুঝবো যে কি প্রিপারেশন নিচ্ছেন সবাই, সেখান থেকে বোঝা যাবে। আর এই 3টা ক্লাস থেকে কি হবে বলেন তো? আর এই 3টা ক্লাস থেকে কি হবে? এই 3টা ক্লাস থেকে পরীক্ষা হবে। ওকে? 3টা ক্লাস থেকে পরীক্ষা হবে, এবং 3টা ক্লাস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। প্রথম 3টা ক্লাস অ্যাটলিস্ট 4টা প্রশ্ন কমন পাবেন ঢাকা ইউনিভার্সিটিতে, অন্যান্যগুলোতেও পাবেন।
3টা ক্লাস থেকে। আর এরপরে আমরা আস্তে আস্তে আর মনে হয় আমি 5-6টা ক্লাস করাবো আপনাদের, 6টার মতো, মানে টোটাল 10টা ক্লাস হয়তো পাবেন, অ্যাকাউন্টিং কমপ্লিট হয়ে যাবে। ওকে, এগুলো নিয়ে এখন এটার মানে কিন্তু এই না যে আমি যা করাইলাম এই 4টা প্রশ্ন করাইলাম, এই 4টা প্রশ্ন করবেন আর হয়ে যাবে। আমি এগুলো বারবার বলি, এগুলো স্যাম্পল হিসাবে নিয়ে এসে আপনাদের সামনে দেখাচ্ছি। এই রিলেটেড যত প্রকার প্রশ্ন পাবেন সব শেষ করে দিবেন, ঠিক আছে? আর প্রতিটা প্রশ্নের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এখন পড়াশোনা করছেন, এখনো 1 মাস পরে আপনাদের পরীক্ষা না, পরীক্ষার 3-4 মাস আছে। এখন আপনারা যখন একটা প্রশ্ন পাবেন, 4টা অপশনই কেন হবে কেন হবে না, 4টা অপশনই আপনারা কি করবেন, 4টা অপশন সম্পর্কেই যেন আপনার ধারণা থাকে, যে চোখে দেখে বুঝতে পারছি গ নাম্বার অ্যান্সার হবে, বাকি দিনটা আমার জানার দরকার নাই। এই জিনিস করলে একটু ঝামেলা হবে। কারণ কি, কারণ প্রশ্নে আবার দেখবেন ওই রিলেটেড প্রশ্ন অন্য জায়গায় পেয়ে গেছেন, তখন দেখবেন যে কোনোটাতে আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। যেমন আজকের প্রশ্নটা নগদ প্রবাহ হবে বলেছি, নগদ প্রবাহ কথাটাই আপনি বুঝতে পারেননি, তাহলে কি হবে বলেন তো? তাহলে তো অ্যান্সার করতে পারবেন না প্রশ্নে। এর আগেও দেখেন আমি কিন্তু ইয়াগুলো করি, আমার এই প্রশ্নগুলো আপনি পারেন মানে আপনাকে ধরে নিতে হবে যে আপনার মানে ভালো, ঠিক আছে, আপনার মানে ভালো একটা আইডিয়া আছে। আর যে প্রশ্নগুলো এখনো মানে করতে পারছেন না, এর মানে হচ্ছে আপনাদেরকে ইউনিভার্সিটির প্রশ্ন দিলে পারেন কিন্তু একটু ঘোরাই দিলে পারেন না, তার মানে আপনার এখনো প্রিপারেশনটা পরিপূর্ণ হয়নি। আপনি ইউনিভার্সিটির প্রশ্নগুলো করে করে আপনি মুখস্থ করে ফেলেছেন বলতে গেলে। ওই আইডিয়াগুলো খালি মাথার মধ্যে সলভ করে দিয়েছে হয় ভাইয়া, নাহলে বইয়ে সলভ দেখে করেছি। সবসময় চেষ্টা করবেন নিজে নিজে সলভ করা, নিজের মেধাটাকে কাজে লাগানো, নিজের চিন্তা করার ক্ষমতাটাকে বাড়ানো। আমরা কোনোদিন সমাধান দেখে সলভ করিনি, ঠিক আছে? আমরা কোনোদিন সমাধান দেখে সলভ করিনি। আন্ত বা বহি কিছুই বলে না। হ্যাঁ, একজন বলেছে আন্ত বা বহি কিছুই বলেনি, কিছু বলেনি এর অর্থ হচ্ছে আপনাকে জানতে চেয়েছে যে নগদ টাকা গেছে না আসছে। এটা ওখানে 3টা লেনদেন ছিল, 3টার মধ্যে কোনটাতে নগদ গেছে বা আছে? একটা ছিল মানে শেয়ার খণ্ডন বা এমন কিছু, মানে শেয়ার স্প্লিট যেটা, তো শেয়ার খণ্ডন করলে নগদ টাকা যায় আসে কিছুই হয় না। অবলোপন, এটা দ্বারা নগদ টাকা যায় আর কিছু হয় না। সমাপনী মজুদের মূল্যায়ন, সমাপনী মজুদের মূল্যায়ন মানে কি, বছর শেষে আপনার কত টাকা সমাপনী মজুদ আছে এই হিসাবটা করেছেন আপনি, এটাকে মূল্যায়ন বলে। আর আরেকটা ছিল অগ্রপ্রদত্ত ঋণের সুদ, মানে অগ্রিম ঋণের সুদ প্রদান করেছেন, তাহলে অপশন হবে অগ্রপ্রদত্ত ঋণের সুদ। এটা দ্বারা আপনার নগদে প্রভাব হয়েছে, বই প্রভাব, বুঝছেন? এইভাবে এই যে এখন বলছে সুদ ছিল ওটা হবে, দেখছেন? তাহলে এই প্রশ্নগুলো একটু দেখতে হবে। তাহলে এই প্রশ্নগুলো যখন আপনি পারবেন, আস্তে আস্তে হবে, এটা একদিনে হবে না, আস্তে আস্তে হবে। কিন্তু চেষ্টা করবেন অলওয়েজ যে সমাধান না করার। হ্যাঁ, যে সমাধান করে দিচ্ছে টিচারদেরকে বলবেন যে আপনি সমাধান করে দিয়েন না, বরঞ্চ আমি সমাধান করি, না পারলে তখন আপনি বলে দেন। এই তো জাস্ট। তো সবাই ভালো থাকেন, 3টা নিয়ে প্রিপারেশন নেন। আগামী সোমবার বা মঙ্গলবারে আপনাদের একটা পরীক্ষা হবে, বা রবিবারও হতে পারে একটা পরীক্ষা হবে সুন্দর, তাহলে বোঝা যাবে যে কার কি অবস্থা। এবং পরীক্ষাতে আমি চেষ্টা করব যে গতানুগতিক প্রশ্ন না দিতে। তাহলে গতানুগতিক প্রশ্ন না দিলে কি হবে বলেন তো? মানে এই রিলেটেডই প্রশ্ন হবে, নতুন আহামরি কিছু এনে দেবো না। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এখন প্রিপারেশনটা কেমন। পরীক্ষা দিতে যদি আননোন প্রশ্ন আসে তাহলে আমি পারবো কিনা, ঠিক আছে? এই সুযোগটা তো আসলে কম পাই আমরা, বিগত সাল কপি পেস্ট করে দিয়ে দিই। তো ওকে, ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। ফেসবুকে ক্লাস নিলাম আজকে অনেকক্ষণ হয়ে গেল, এটা মনে হয় ইউটিউবে থাকবে, যাদের দেখার দরকার আছে বা যারা মিস করেছেন দেখে নিতে পারেন, বা এখান থেকেও দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, শেষ করি আজকে ক্লাস এখানেই তাহলে।